বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, অ্যাপেক্স এর সাথে আমরা যে ওয়ার্ড ইনস্টল করি না, এটা কিন্তু টোটালি একটা আলাদা সার্ভিস, টোটালি কিন্তু আলাদা একটা সার্ভিস। এটার জন্য কিন্তু আমার অ্যাপেক্স থাকা না থাকা কোনো বিষয় না, ঠিক আছে? অ্যাপেক্স আছে কি নাই এটা কোনো জরুরি না। বিষয়টা হচ্ছে যেটা যে ওয়ার্ড হচ্ছে আলাদা একটা সার্ভিস। এখন আমরা সবাই কম বেশি ওরাকলে যে ইয়া আছে কি বলে এসকিউএল ডেভেলপারটা আমরা কম বেশি সবাই ইউজ করছি না? তো এটারই একটা ওয়েব ভার্সন ওরা নিয়ে আসছে ওরাকল। তো এই ওয়েব ভার্সনটা আমরা যে ওয়ার্ড এসটা কনফিগার করছি তার সাথে এনাবেল করতে পারি। আমাদের ইনস্টলেশনের সর্বশেষ অধ্যায়টি আর কি পার্ট ছিল হচ্ছে এই এসকিউএল ডেভেলপার, তো যেটা আমরা গতদিন শেষ করতে পারি
আমার দেখা দেখি ইনস্টল করে গেলাম, একটা এনভায়রনমেন্ট আসলো, কাজ করা শুরু করলাম। আমরা কি কিছু বুঝতে পারছি? বুঝতে পারি না আসলে কোথায় কি হয়েছে, আমাদের গ্যাপগুলো এখানেই থাকে আসলে। তখন আবার আমাদের যদি জুনিয়র বন্ধুকে জিজ্ঞেস করে তখন আসলে আমরা ওই অ্যান্সারটা দিতে পারি। আসলে আমরা যা করছি সব হলো এই ডিফল্টেড এক্সএমএল এর ভিতরে ওএনজি করছি এই ফাইলের ভিতরে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি ও আসলে সকল কিছু ক্রেডেনশিয়াল না, প্রপার্টিজ গুলো এখান থেকে রিড করা, এটা হলো প্যারামিটার অ্যাকচুয়ালি। তো এইখানে একটা প্যারামিটার অ্যাড করা লাগে। হ্যাঁ, এখানে কিভাবে প্যারামিটার দুইভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে সিএমডি মোড থেকে, ঠিক আছে, আরেকটা হচ্ছে সরাসরি কি বলে ফাইলের থেকে, সরাসরি ফাইলে রাইট করা যায়, ঠিক আছে, সরাসরি ফাইলে রাইট করা যায়। তো এই দুইভাবে করা যায়। তো এখন আমরা এটা একটু দেখবো যে আসলে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, তারপরে আমরা আজকে মূল চলে যাব। তো আমি এটা একটু অফ করলাম। এখন দেখেন আপনারা সবাই এই পর্যন্ত লেখেন আপনাদের এই অ্যাপ্লিকেশনের যে ইউআরএল আছে, এই ইউআরএলে এই কিওয়ার্ডটা দেন। এই আপনার কি এর পরে, অ্যাপ্লিকেশনের কি এর পরে এই এসকিউএল ডেভেলপার, এসকিউএল আন্ডারস্কোর ডেভেলপার দিলে যা শুধু এনশিওর হন যে এই স্কেলটা আসছে কি না। এটা তো আপনার ওয়ার্ক স্পেসে ঢুকাই যায়, আগে ওয়ার্ক স্পেসে কি করতে ওটা ছিল আলাদা একটা ইউআরএল, আগে আপনার ওয়ার্ক স্পেসে যদি কিছু ওয়ার্ক স্পেস বানাইতে বলতে ওটাতে না না আইসি আপনার মেশিনের আপনি যেটা ক্রিয়েট করছেন প্রতিদিন আইসা আপনারা এক কাজ করবেন, যেটা আপনার যেটা যতদিন বানাইছেন ওটাতে ঢুকবেন। আপনার নামটা যদি ভুলে যাবেন করার যে ঠিক কাজটা করছেন উনি বুঝতে পারছেন, ঠিক আছে। ওটা কিন্তু আলাদা একটা ইউআরএল, আমার ওয়ার্ক স্পেসের সাথে কোনো সম্পর্ক নাই। ওয়ার্ক স্পেসটা আসলে কি, এই যে একটু আগে যে আমি বললাম যে অ্যাপেক্সের সাথে ওয়ার্ডপ্রেসের কোনো সম্পর্ক নাই। ওয়ার্ক স্পেসটা আমার কিসের প্রপার্টি? অ্যাপেক্সের প্রপার্টি। আর এই ইউআরএল আমি রিডাইরেক্ট করছি, এটা কার প্রপার্টি? ওয়ার্ডপ্রেস এর প্রপার্টি, ঠিক আছে। অর্থাৎ অ্যাপেক্সের সাথে ওয়ার্ডপ্রেস এর প্রপার্টি, এটা টোটালি আলাদা একটা ইউআরএল। এতটুকু এনশিওর করেন যে আসে কিনা, আসছে না, যাদের যাদের আসছে তারা মানে ঠিক মতো এতটুকু আসছে। এখানে আরো দুইটা কাজ করা লাগবে, বাচ্চারা কি কাজল ভাই আপনি ওইখানে ঢুকতে পারছেন, ওয়ার্ক স্পেসে দেন এগুলো ইনফরমেশন একটা নোট করে লিখে রাখবেন, মনে না থাকাটাই স্বাভাবিক। এখন এসকিউএল উইল কি ওয়ার্কটা লেখেন, এসকিউএল হাইফেন ডেভেলপ
পর্যন্ত সবার হয়েছে, হ্যাঁ আমি ধরে নিলাম। চেয়ার একটা ওইখান থেকে টেনে নেন না। হ্যাঁ কাজল ভাই একটু ওনার ইয়া করে দেন, ওইটার ভিতরে ঢুকে যান। হ্যাঁ এখন এই পর্যন্ত যদি এসে থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেমন আমার এখানে ইয়া আছে, কি বলে এটাকে, এই যে এইচআর স্কিম আছে। এখন আমি এই যে এইখানে যেটা করলাম এটা আমি এইচআর স্কিমের সাথে কানেক্ট করব। এখন যদি আমি এইচআর স্কিমের সাথে দেই, আমাকে কি বলে যে 4G উপর নট পাউন্ড, মানে ও কিছু পাচ্ছে না। ঠিক আছে, কোনোটার সাথে ওর কানেক্টিভিটি নাই। তো না থাকার কারণে হচ্ছে এটা করতে পারবে না। তো তার আগে হচ্ছে যে প্যারামিটারের কথাটা বলছি সেটা আমরা দিয়ে আসবো ফাইলের ভিতরে। তো আমরা দুইভাবেই দেখবো, সিম রিমোটও দেখবো প্লাস হাতেও লিখে দিয়ে আসবো সরাসরি। তাহলে প্রথমে আমাদের যেটা করা লাগবে, আমরা সরাসরি হাতে লিখে দিয়ে আসবো। এই মাই অ্যাপস কন এই পাতে আসবো, সবাই সবাই আপনাদের যেটা আছে, আপনাদের কনফিগারেশন ফাইল যেখানে আছে এটা আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। এই যে এই প্যারামিটারগুলো আমরা অ্যাড করছি। এখন এখানে আরো একটা প্যারামিটার আমি অ্যাড করে দিব। সবাই যান ওই পাতে। এটা আপনার কনফিগারেশন পাথটা কোথায় রাখছেন, ফাইল ফোল্ডার এটা কোনটা এখন দেখেন। আচ্ছা সবাই ওপেন করতে পারছেন তাই তো? এখন আমরা যেটা করব এখানে সরাসরি বসাবো। এই যে একটা কি আমি নামায় রাখছি, ভেরিফাই সিকিউরিটি, সিকিউরিটি ভেরিফাই এসএসএল ফলস। এই ফলসটা আমরা আসলে অ্যাড করব, যে কোনো অবস্থানে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। এই যে এখানে আমি অ্যাড করে দিলাম, সবাই অ্যাড করি এই লাইনটা। এই যে এখান থেকে দেখেন, ওইটাকে কপি করেন, যে কোনো একটা উপরে থেকে কপি করে পেস্ট করেন, করে যা শুধু এতটুক, এই যে এতটুক অ্যাড করে দেন ভিতরে হাতে লেগে, হুবহু যেভাবে আছে এইভাবে। সিকিউরিটি ডট ভেরিফাই এসএসএল উপরে একটা কি কপি করেন, কপি করে নিচে পেস্ট করেন। হ্যাঁ সিকিউরিটি ডট ভেরিফাই এসএসএল বাসা বের করতে বড় করে দিব, লেখাটা বড় করে দিব। ভেরিফাই এসএসএল, হ্যাঁ ঠিক আছে, ভ্যালু হচ্ছে ফলস, ভ্যালু দেন, সেভ দেন, সেভ দিয়ে বসে থাকুন। ভেরিফাই এসএসএল ক্যাপিটাল, এসএসএল ক্যাপিটাল, এসএসএল ক্যাপিটাল, হ্যাঁ এসএসএল ক্যাপিটাল হবে। ভেরিফাই সিকিউরিটি ডট ভেরিফাই এসএসএল ফলস অ্যাড করলাম আমরা এখন। হ্যাঁ এখন অ্যাড করা ভাষা ভাই অ্যাড করতে পারছেন, সেভ দেন। কি সাইদুল ভাইয়ের কি সমস্যা হচ্ছে? আপনার হইতে আজকে ল্যাপটপ নিয়ে আসছেন, ভালো করছেন। হ্যাঁ ঠিক আছে, ল্যাপটপে নিয়ে আসলে ভালো, নিজের কাজ নিজের কাছে থাকবে। গুড, ভেরি গুড, ভালো হয়েছে। এখন এই যে ভেরিফাই সিকিউরিটি এসএসএল ফলস করলাম কেন,
এটা আসলে দরকার হচ্ছে ওরা, এটা তো আসলে একটা জাভা বেস সার্ভিস, আর এসকিউএল ডেভেলপার ওয়েবটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ টোডের মতো, মানে ওরাকলের যে কনসেপ্ট, মানে হচ্ছে আপনার অন্য কোনো থার্ড পার্টি আইডি ইউজ করতে হবে না, যা করে আপনি ব্রাউজারের ভিতরে করতে পারবেন। একেবারে ওরাকল অ্যাপেক্স থেকে শুরু করে ওরা যে ওয়ার্ড ডিএসও করতেছে সেইটার কাজগুলো, ইভেন এই যে ওয়ার্ড ডিএস আমরা যে করলাম এটাও কিন্তু টোটালি ডাটাবেজের কাজগুলো আপনি এখানে করতে পারবেন। আপনি কোথাও যাচ্ছেন বাসের ভিতরে, এখন এমন সময় আপনার একটা সাপোর্ট বা একটা কাজের কথা মনে হইলো, আহের এখন যদি আমি সুবিধা পাইতাম করতে পারতাম, এখন আপনার কাছে ট্যাব আছে, মোবাইল আছে, তখন কিন্তু আপনি এই পাতা ঢুকে কাজটা করতে পারবেন। যাই হোক, আমরা এনভায়রনমেন্টটা একটু দেখবো। তো এখন এখান থেকে যেটা করা লাগবে, সার্ভিসটাকে একটু টমকেটের যে সার্ভিসটা আছে এটাকে একটু রিস্টার্ট দেওয়া লাগবে। তো আমারটা আমি একটু রিস্টার্ট দিয়ে দিলাম। যে কোনো প্যারামিটার অ্যাড করলে সার্ভিসটা রিস্টার্ট লাগবে, এটা মনে রাখতে হবে। এখন দেওয়ার পরে 404 কিন্তু এখনো যায় নাই। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে কাজটা করলাম ওয়ার্ডপ্রেস স্কিমা, হ্যাঁ এইচআর, আমি কি করব, এইচআর এর সাথে কানেক্ট করব, মানে এইচআর এ ঢুকবো এসকিউএল ডেভেলপারে। তার জন্য এটা আমাকে কি করতে হবে, একটা স্কিমা এনাবল পারমিশন দিতে হবে, কাকে, ওয়ার্ডপ্রেস কে। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দেব এখন। তো এটা দেওয়ার জন্য আমি একটু টোডে ঢুকবো, আপনারা চাইলে আমার সাথে ফলো করতে পারেন, অথবা আগে দেখে নেন পরে ফলো করেন। আচ্ছা, আমার কিছুই লাগবে না। আচ্ছা, আমি একটু ইয়াটা দেখে নেই। এই যে এতটুক চালাইলে হওয়ার কথা। আচ্ছা, আমি একটু ভুল লেখছি, আর উল্টাই লেখছি, যার কারণে একটু হেল্প দিতে হইল। ঠিকই ছিল এটা, আমি যা শুধু উল্টাই লিখছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এনাবেল স্কিমা, এতটুকু লিখলেই হবে, আর কিছু দরকার পড়বে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডট এনাবেল স্কিমা। এখন আগে পরে করেন, একটু আগে দেখেন জিনিসটা। এখন যদি আমি এখানে যাই, যে এইটার দেই, তাহলে কিন্তু আমার নো ডাটা ফাউন্ড দেয় নাই, মানে ওই যে নট ফাউন্ডটা দেয় নাই কা। এখন যদি আমি লগ ইন করি, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা ইউআই চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেস এসকিউএল ডেভেলপার। এটা যদি আমরা ওই কি বলে এটা, সিকিউরিটি ভেরিফাই এসএসএল ফলসটা না করতাম, তাহলে এই স্ক্রিনটা আসতো না। লগ ইন হইতো, লগ ইন হওয়ার পর একটা এরর রেজ করতো। ঠিক আছে, তো এই অবস্থায় আপনারা এখন যেটা করবেন, আগে এতটুকু আসেন, তারপরে আমরা সিএমডি থেকে কিভাবে অ্যাড করে ওটা দেখে আমাদের মূল আলোচনায় যাব। এতটুকু অ্যাড করেন এখন। যাদের এইচআর আছে তারা করেন, যাদের এইচআর নাই অন্য একটা ইউজারের সাথে করেন, ওইটা থেকে লাভ নেই। অন্য একটা ইউজারের সাথে করেন, একটা ইউজার বানান, বানায় আর দুই ইউজারের স্কিমা দেয় না। বাচ্চা ভাই কোন অবস্থানে আছে, আমাদের সাথে আগাইতে পারতেছেন না আপনি? না পারলে আপনার নিয়ে যাবো, আপনি বলেন, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস ডট এনাবেল আন্ডারস্কোর স্কিমা।
সিস থেকে ঢুকে এতটুকু পুরোটা চালান। এতটুকু আমি এই শেয়ার ফোল্ডারে রাখলাম, আপনারা নিয়ে নেন। কি এরর দিছে? কেমনে ওয়ার্ড ইনস্টল করছেন? আমার তো দিল না। এটা সিসে ঢুকে চালান। আমি শেয়ার ফোল্ডারে রেখে দিছি, শেয়ার ফোল্ডারে পাবেন আমার। ঠিক আছে, স্কিমায় নামো, শেয়ার ফোল্ডারে পাবেন। সিসে ঢুকে চালান, যাদের যাদের পারমিশন করতে নাই, সিসে ঢুকে চালান, দেখেন অ্যাক্টিভেশন দেয় কিনা। পাবেন তো, ওয়াইফাই আছে না, ওখান থেকে হ্যাঁ 43 47 RICT ইউজার 192.168 RICT 1 থেকে 6। হ্যাঁ, না না নাই, কিচ্ছু নাই। RICT 1 থেকে 6। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই, ভিডিওর ভিতরে দিয়ে দিতেছি। হ্যাঁ, ভিডিও পাইলে ওই স্কিম অ্যানাবল ওখানে দিয়ে দিচ্ছি, দেখেন। RICT না, RICT বারবার বলতেছে RICT, আপনারা রায়ান ICT টেলিফোন বলে সিটি। হ্যাঁ, এটা 1 থেকে 6। হ্যাঁ, আপনারা কি পারমিশন দিতে, তাহলে এটা সিসে ঢুকেন, সিসে ঢুকে আপনার ইউজারের নাম দেন। এখানে কি বলছে, স্কিমা কোনটা, টেস্ট ইউজার দিয়ে দিয়ে চালিয়ে দিলে হবে না, এইটার দেন। আমি ঠিক আছে, চালান। এক পাইপ দেন, এক পাইপ দেন, শুধু এক পাইপ। কোন সিসে ঢুকছে? ওয়ার্সের সিসে ঢুকতে হবে না, পিডিবিতে ঢুকতে হবে। পিডিবি RICT 1 থেকে 6 ঢুকে নাই? আপনাদের দুইজনে একজনও ঢুকে নাই? তাহলে আপনি হেল্প করেন একটু আমাদের। পিডিবি সিসে ঢুকে আপনার তো হতে তাই না? তাহলে আপনি ওই ইউআরএল আছে না, শুনুন এই যে হ্যাঁ এই কোন আচ্ছা, আমার ইউজার, আপনাদের ইউজারগুলো তাহলে সমস্যা আছে, ঠিক আছে? এই ইউজারের পারমিশন কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে না, ঠিক আছে? এটা নিজেরা ইস্যুটা সলভ করে নেবেন। তো আমার যতটুকু দেখানোর দরকার আমি দেখাচ্ছি, আপনারা একটু ফলো করেন। এটা হচ্ছে আপনাদের ইউজারের সমস্যা। যখন ক্রিয়েট করছেন ওয়ার্ডডিএসটা, তখন এই ঝামেলাগুলো পাকায় ফেলাইছেন। তো যাই হোক, বিষয় হচ্ছে যেটা এখন আমরা করলাম হচ্ছে এটা ইসের থেকে সরাসরি হাতে লিখে দিলাম। এখন আচ্ছা, এই বাদশা ভাই আপনার কি কোনো ইস্যু আছে? এই যে দেখেন আমার ইউজারে কি কি গ্র্যান্ড পারমিশন আছে, যদি আমি ইউজারটা দেখি, আমি যদি স্ক্রিপ্টটা দেখি তাহলে দেখেন আমার কোনো পারমিশন, আমার এটাও দেখারও পারমিশন নাই, তাহলে আমার ঢুকতে হইব কি সিসে, এটার সিসে ঢুকতে হইব।
ঢুকলাম আমার পিডিবিসিতে ঢুকলাম, ঢুকে এখন যদি আমি ইউজারটা দেখি তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো যে এটা কি পারমিশন পাইছে। এই যে দেখেন এখানে গ্র্যান্ড কানেক্ট থ্রু ওয়ার্ডপ্রেস পাবলিক ইউজার, এটা আপনাদের আছে? আছে? একজনেরও নাই। না থাকার কারণে হচ্ছে যেটা হইলো ওই পারমিশনটা পাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এখন এত ওয়ারিড হওয়ার কিছু নাই, জিনিসগুলো দেখেন রেকর্ডিং হচ্ছে, তারপর নিজের মতো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা আমাদের বিষয়বস্তু না, তারপর এটা এক্সট্রা হিসাবে দেখাই দিতেছি যাতে কোনো সময় কাজে লাগলে যাতে করতে পারেন। তো এখন হচ্ছে যেটা কোনটা কোনটা অল্টার ইউজার কোনো কমান্ড চালাই নাই। ও এটার কথা বলতেছেন? দিয়ে নেন, আমি তাহলে শেয়ারে একটা দেই, শেয়ারে রাখি, দিয়ে নেন। এই যে দিয়ে দিলাম, নেন। টেস্ট ইউজারটা কি আবার চালায় দিচ্ছে কিনা আল্লাহ জানে। টেস্ট ইউজার হইব না, বাদ দেন, আপনাদের অন্য ঝামেলা আছে, আমি বুঝছি কাহিনী। আচ্ছা ঠিক আছে, এখন যেটা হচ্ছে এখানে ফলো করেন একটু। হ্যাঁ, এখন আমরা কি করছি, সরাসরি ফাইলের ভিতরে লিখে দিছি, তাই না? জিনিস বানাইতে বলে চেঞ্জ করা যায়, বিরক্ত লাগে। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা করছি যে এখানে অ্যাড করছি, এখন আমরা কি করব, এটারে এখান থেকে আবার কাট করে নিব। এটার জন্য আর 5 মিনিট সময় আমরা নিব, তারপরে আমাদের মূল আলোচনায় চলে যাব। এখানে আমি আবার সেভ করে দিলাম, আর এটা একটু আমি নোটপ্যাডে রেখে দিলাম। কোথায়? এই নোটপ্যাডে আমার রাখাই আছে, তারপরে আবার রেখে দিলাম। হ্যাঁ, আর এটা আমি সেভ করে দিলাম। এখন এই সেভ করার পরে এখন যদি আমি টমক্যাটটা একটু সার্ভিসটা রিস্টার্ট করি, তাহলে আমরা দেখব যে আমার এটা কাজ করবে না। যদি আমি এখানে যাই, এখন এইচআর দেই, এখন আমাকে বলতেছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমি যদি পাসওয়ার্ড দেই এখন আর ঢুকবে না। এই যে এই এররটা রেজ করবে প্রতিবার যে ইউর সেশন হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ সাইন ইন এগেন। ওকে দিলাম, আসলে কিন্তু আমি এই যে আমার সেশন এক্সপায়ার্ড করেই, এই যে এরর এটা দিতে থাকবে প্যারামিটার বাদ দেওয়ার কারণে। এখন আমরা কি করব, সিএমডি থেকে এই প্যারামিটারটা চেঞ্জ করব। বলছিলাম যে দুইভাবে দেখাবো, তো সিএমডি থেকে করার জন্য আমাদেরকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সোর্স ফোল্ডারটা আছে ওয়ার্ডডিএস এর, আমি সেখানে চলে যাচ্ছি। এই যে এটা আমার সোর্স ফোল্ডার, এই ওয়ার ফাইলটার একটু হেল্প লাগবে, ওয়ার ফাইলটার হেল্প লাগবে। আমরা একটু ওয়ার ফাইলটার হেল্প নিব, জাভা মাইনাস জার, ঠিক আছে, একটু হেল্প নিব, এটার হেল্পে গেলাম। তো এখানে কি করব, এই যে সেট প্রপার্টিজ, ঠিক আছে, সেট প্রপার্টিজটা আমরা অ্যাড করব। তো সেট প্রপার্টিজটা কিভাবে করব আমরা দেখি একটু। সেট প্রপার্টিজ, প্রপার্টিজ আর সিকিউরিটি ভেরিফাই এসএসএল কি আছিল ওটা আমরা একটু কপি করে নিয়ে আসি। এই যে এতটুক দিব, ঠিক আছে, এতটুক দিয়ে আমরা আবার সিএমডিতে আসি, আর এটাকে কি করব, ফলস। কি বলতেছে যে কমান্ডটা ভুল হয়েছে, তাই না? কমান্ডটা ভুল হয়েছে, কারণ হচ্ছে এইখানে এটা দরকার নাই।
যায় আমি একটু দেখে নিই, কমান্ডটা আমার পুরোপুরি খেয়াল নাই। হ্যাঁ এই যে ঠিক আছে, এখানে জিনিসটা দিছে সুন্দর করে। তো আমরা তো ঠিকই লিখছিলাম, হওয়ার তো কথা ছিল। সেট প্রপার্টি, আমরা কি সেট প্রপার্টির কিওয়ার্ডটা লিখছিলাম না? প্রপার্টিস লিখছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে প্রথম কমান্ডটাই ঠিক ছিল। এখানে যেটা হবে সেট প্রপার্টি, ঠিক আছে। আর সেট প্রপার্টি এখন সাকসেসফুলি নিছে, তার মানে আমার প্রথম কমান্ডটা ঠিক ছিল, যার শুধু আমি প্যারামিটার সেট প্রপার্টিস দিয়েছিলাম। প্রপার্টিস হলে একাধিক একসাথে করা যেত, আর যেহেতু সিঙ্গেল সিঙ্গেল করতেছে এই কারণে একটা। তো এখন আমাকে কি বলছে, আমরা যদি এটা একটু বড় করি, তো আমাকে কিন্তু বলছে যে কি মডিফাইড। মডিফাইড করছে কোন ফাইলটা? ডি মাই অ্যাপস কন ফাইল মাই অ্যাপস ডিফল্ট ডট এক্সএমএল সেটিংস করছে কি এটা। এখন যদি মাই অ্যাপস আমরা ওটাতে যাই, তাহলে দেখব যে এই যে অটোমেটিক অ্যাড করে দিচ্ছে। বুঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কমান্ডটা আমি ইসে রেখে দিচ্ছি, শেয়ার ফোল্ডারে রেখে দিচ্ছি। কমান্ডটা আমি শেয়ার ফোল্ডারে রেখে দিলাম আপনাদের সুবিধার জন্য, আপনারা পরে এটা দেখে নিন। ঠিক আছে, এই রিলেটেড কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমাদের মূল আলোচনা আজকে আমরা ঢুকতে পারি। 5 মিনিট সময় দিলাম আপনাদেরকে। স্টেটমেন্ট চলে না, এটা অন্য ইস্যু, ওটা চালানো যাবে, ওটা নিয়ে পরে দেখব না। এটা আপনাদের পারমিশনের ইস্যু আছে, ঠিক আছে। পারমিশনের ইস্যু ছাড়া এতটুকুর ভিতরে যে সিএমডিতে চালাইলাম এটা চালালাম। আর যে কোনো প্যারামিটার চেঞ্জ হইলে অবশ্যই টমকেটা সার্ভিস রিস্টার্ট করতে হবে। আর নাহলে আমরা যে চালাবেন বারবার রিকোয়েস্ট পাঠাইবেন, তাদের জন্য কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি কিন্তু কাজটা আপনার হয়েছে, যার শুধু কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার না কারণে পরে দেখা যাবে যে অহেতুক সময় নষ্ট হবে। ওকে, তাহলে আমরা আজকে মূল আলোচনা শুরু করতে পারি। এখানে আমি বের হয়ে যাই, এখান থেকে আমি বের হয়ে গেলাম, এটা থাকুক, আমরা একটা নতুন কিছু ক্রিয়েট করি। তো গতদিন আমরা টেস্ট অ্যাপস নামে একটা অ্যাপস ক্রিয়েট করছিলাম, তাই না? সবার আছে তো? এখন এই ওয়ার্ক স্পেসে ঢুকেন, আপনাদের নির্দিষ্ট ওয়ার্ক স্পেসে ঢুকেন, সবার ঢুকেন, সবাই সবাই ঢুকেন ওয়ার্ক স্পেসে ঢুকেন। আর যারা যারা ওয়ার্ক স্পেসের ক্রেডেনশিয়াল ভুলে যান, তারা একটা কাজ করবেন, আপনাদের যে ড্রাইভটা আছে ড্রাইভের ভিতরে একেবারে পিসির ইউআরএল সহকারে ওইখানে লোড করে রেখে যান, যাতে বারবার একই কাজ করতে না হয়। ক্রেডেনশিয়ালগুলো, ক্রেডেনশিয়াল কি দিছিলেন? ইন্টারনাল, ইন্টারনালে ঢুকেন, ইন্টারনালে অ্যাডমিন দেন, অ্যাডমিন দেন কি ভুলে গেছেন? অ্যাডমিনের পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করেন, পিএইচপি পিডব্লিউডি একটা চালান, অ্যাপেক্সে কানেক্ট হন, সিএমডি থেকে আসেন। হ্যাঁ, দুইটা ঢুকেন, আগে আপনার নিচে যান, ফোল্ডারে যান, একটা ফোল্ডারে। বাচ্চাটার কি সমস্যা? ওয়ার্কিং করতে পারছেন না? আচ্ছা শুনেন, না না নতুন করে কেন করবেন? আপনি সবই তো করা, নতুন করে কেন করতে পারেন? আচ্ছা একটা জিনিস দেখেন, অনেকে ওয়ার্ক স্পেসে ঢুকতে পারতেছে না, বিশেষ করে বাদশা ভাই আর কাজল ভাই দুইজনেই ওয়ার্ক স্পেসে ঢুকতে পারতেছে না, কারণ হচ্ছে ক্রেডেনশিয়াল ভুলে গেছে। এখন এটা রিস্টোর করার ওয়েটা কি গতদিন কিন্তু আমি দেখাইছি। আপনি হচ্ছে কোথায় যাবেন, এইখানে ফলো করেন, দেখেন যারা ভুলে গেছেন তাদের জন্য এই যে অ্যাপেক্সে ঢুকবেন, ঢুকে সিএমডি ঢুকেন, দুইজনে ঢুকেন, যারা যারা এই স্টেপে আসতে পারেন না ঢুকেন, পাসওয়ার্ড ভুলে গেছেন। অ্যাপেক্সের সোর্স ফোল্ডারটাতে ঢুকে
এইখানে আসেন, আসেন। বাচ্চা ভাই, আপনি কি অ্যাপেক্সের সোর্স ফোল্ডার খুঁজে পাইছেন, নাকি এটাও আমাদের কি আসতে হবে আবার? অ্যাপেক্সের সোর্স ফোল্ডারে ঢুকেন, হ্যাঁ ঢুকেন, উপরে ক্লিক করেন, সিম্পলি লেখেন, সিম্পলি লিখে এই পর্যন্ত আসছেন, ঠিক আছে? হ্যাঁ, এখন যেটা করবেন, এখান থেকে আপনার নির্দিষ্ট ডাটাবেজে কানেক্ট হবেন। প্রথমে এসকিউএল প্লাস স্ল্যাশ নোলগ এতটুকু লেখেন, আগে দেখবেন একবার ভালো করে, তারপরে লিখবেন। আসলো, এখন আপনার নির্দিষ্ট পিডিবিতে সরাসরি কানেক্ট হবেন। এই যে এইভাবে দেখেন, আমি কমান্ডটা লিখছি এখানে, নির্দিষ্ট পিডিবিতে, বারবার সিডিবি ঢোকার দরকার নাই, আমার নির্দিষ্ট পিডিবিতে আমি ঢুকবো, মানে যে পিডিবিতে আমার ইয়ে আছে, অ্যাপেক্স আছে। ঢুকছি, কাজল ভাই ঢুকতে পারছেন? বাদশা ভাই আপনি ঢুকতে পারছেন? এখন এখান থেকে চালাবেন হচ্ছে, আমি যেটা লিখবো সেটা @APXCHPWD লিখছেন? APXCHPWD আপনার 100 কমপ্লেক্স দিলে লাভ হবে না, যদি এটা লিখে, ঠিক আছে? এই যে আমি যে লিখলাম, এটা তো মোটা। আচ্ছা, এই যে আমি যে লিখলাম @APXCHPWD, প্রথমে এইটা একটা অংশ, এটা একটা অংশ, এইটা একটা অংশ, ঠিক আছে? আর যে কোনো স্ক্রিপ্ট চালাইতে গেলে এই @সাইনটা দিতে হবে, যে কোনো স্ক্রিপ্ট চালাইতে গেলে এই @সাইনটা দিতে হবে। এখন এখানে প্রথম অংশ কি, APX এর মিনিং হচ্ছে ইকুয়াল, এটা হলো অ্যাপেক্স, ঠিক আছে? তারপরে CH, আর PWD তে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড বুঝা গেল? পাসওয়ার্ড চেঞ্জ করছেন, করেন আপনারা। পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না, কি চালাইবেন? হ্যাঁ, PWD এটা দেন, এটা দেন, এটা দেন, আবার এটা দেন, কমপ্লেক্স পাসওয়ার্ড দেন, কমপ্লেক্স পাসওয়ার্ড দেন। হয়েছে? এখন ওয়ার্ক স্পেসে লগ ইন করেন, ওয়ার্ক স্পেসে লগ ইন করেন।
ওয়ার্ক স্পেসে লগ ইন করে এই অবস্থানে আসেন।
আমরা মুভ করি সামনে। হ্যাঁ, আসলে ক্লাসে সবার নিয়ে না গেলে পরে ঝামেলা হয়ে যায়। একটু দেখা যায় যে আমরা বিগিনার থেকে একটা অ্যাডভান্স লেভেলে যাবো, তো আমার ঝামেলা হয়ে যায়। তো হয়েছে মামুন ভাই, সাইদুল ভাই, আপনাদের দুজনের এই স্ক্রিনে আসতে পারছেন? ওকে, তাহলে এখানে আসেন। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের যেহেতু সবারই একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, আমরা আপনাদের যে বুকস আছে না, বুকসটা, এই বুকসের ভিতরে আপনারা দেখবেন আমি ক্লাস শেষ করার পরে আসলে এই বুকস থেকে কি কি কভার করছে। আমার কাছে কিন্তু কোনো বই পুস্তক না, ঠিক আছে? না, আমার বই লাগবে না, সেটাই বলছি। আপনারা দেখবেন যে বই থেকে কোন কোন জিনিসগুলো আমি কভার করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমার জানাবেন। আমি আসলে কোনো বইটই ফলো করি না তো। আচ্ছা, যেটা হচ্ছে আমরা হইলো এখন কি কি করবো, একটা পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, পেজ ক্রিয়েট করে আমরা আজকে শুরুতে যে জিনিসটা দেখবো যে আমরা যদি HTML এর কথা চিন্তা করি, একটা ওয়েব পেজের কথা। হ্যাঁ, তো এটাকে যদি আমি পেজ ধরি, ঠিক আছে, এটাকে যদি আমি পেজ ধরি তাহলে আমাদের এখানে যেটা আছে উপরে থাকে কি একটা হেডার পোরশন, মেনু বার করা আছে না, পরে আমার কথা শুনেন তারপরে বলেন। এটা হলো হেডার পোরশন উপরে। এই হেডার পোরশনের আবার বিভিন্ন ভাগ থাকে। হ্যাঁ, এই যে এই পাশে এটা হচ্ছে নেভিগেশন বার, ঠিক আছে। আর এই যে এই পাশে অ্যাপেক্সের এটা হচ্ছে আমার কি থাকে, প্রোডাক্টের আইকন থাকতে পারে, লোগো, লোগো আইকন, আর কোম্পানির লোগো থাকতে পারে, আইকন থাকতে পারে। আর এই যে মাঝখানে যেটা, এখানে আপনি চাইলে অন্য কিছু ইনক্লুড করতে পারেন। আর এখন যেটা আছে এইখানে এটা আছে, এখানে এটা আছে। এই নেভিগেশন মেনুটা আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। ওয়ান বাই ওয়ান আমরা সবগুলোই দেখব। এখন আসে, এটা হচ্ছে কি আমার, এটা আমি আগে একটু ভাগ করি। এটা হচ্ছে কি আমার ফুটার, এটা হচ্ছে আমার ফুটার। আর এই টোটাল অংশটা হচ্ছে আমার কি, বডি। টোটাল অংশটা কি, বডি। এখানে এই বডিতে আমি কি করতে পারি, আমি এটা একটু মুছে দিই, বডিটা একটু মুছি। হ্যাঁ, এই বডিতে আমরা কি করব, মূলত এই বডি নিয়ে আমাদের কাজ, এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই, এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নাই, আছে নাই। কারণ হচ্ছে কি, এতে এটা আমাদেরকে কি করে দিতে, কোড করে দিতে, একটা পেজ টেমপ্লেট কোড করে দিতে, এটা আছে। এখন এই বডি হচ্ছে মূলত আমাদের কাজ। এখন শুরুতে আমি একটা সিনারিও বলে দিচ্ছি, এগুলো আসলে আপনাদের জেনে রাখা দরকার, কাজ করতে গেলে লাগে। তো সেটা হচ্ছে যে, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে পেজটা যখন রেন্ডারিং হয়, পেজটা যখন রেন্ডার হয় না, রেন্ডার হয়, এই রেন্ডার হওয়ার ভিতরে আবার কিছু ভাগ আছে। ভাগগুলো কি কি আমি বলে দিচ্ছি। আমি এটা একটু মুছে দিলাম। বুঝতে কষ্ট হলে আমাকে বললেন, আমি যে কি নিয়ে আলোচনা করবো। তো এই রেন্ডারিং পোর্শন, রেন্ডারিং কি জানেন তো, এটা না জানলেও সমস্যা নেই, পেজটা লোড হয় এটা বুঝতেই হবে। এই লোডিং এর সময় কিছু কাজ করে ও ইন্টারনাল, তো সেই জিনিসটাই আমরা দেখি। তো প্রথমে হচ্ছে কি করবে, আমরা কি বলছি আলোচনায়, এটা কি, আমরা আপনারা একটু রেসপন্স করেন, এটা কি, হেডার। তাহলে অলওয়েজ আমরা জানি কি, মাথা থেকে পায়ের দিকে নামবে, নিয়ম তো এটাই। পানির উপর থেকে সবসময় নিচেই যাবো, নিচের থেকে উপরে যাবো না। দ্যাট মিন্স হচ্ছে আমার হেডার পোর্শন থেকে শুরু হবে, মাঝখানে বডি, তারপরে ফুটার। তো প্রথমে যেটা হয়, পেজটা লোডিং এর সময় ও কিছু প্রসেস এক্সিকিউশন করে নেয়। এগুলো আবার এই যে প্রসেস বলতেছি, এই প্রসেসের ভিতরে আবার বিভিন্ন স্কোপ আছে, আমরা ওগুলো দেখবো ওয়ান বাই ওয়ান। তো প্রথমে হচ্ছে যেটা ও কি করবে, হেডারে রেন্ডার করার আগে
দ্যাট মিন্স হচ্ছে আমরা কি লিখতে পারি বিফোর হেডার আমি সংক্ষেপে লিখলাম হ্যাঁ বিফোর হেডার তারপরে হচ্ছে কি করবে আফটার হেডার আফটার হেডার তারপরে কি করবে এখন আর বলি বিফোর হেডার আফটার হেডার এটা তো আমরা ফ্যামিলিয়ার মানে টাকা আলোচনা করতে পরিচিত এখন তারপরে কি হয় এটার পরে আমি কি বললাম বডি তাহলে কি আসবে সেম বিফোর বডি ঠিক আছে আফটার বডি আফটার বডি তারপরে আসবে কি রিজিয়ন আমি যদি ভুল না করে থাকি কি আর যদি বিষয়গুলো জানা থাকে আমি যদি ভুল করে তাহলে বললেন রিজনের ক্ষেত্রে এই দুটোটা জিনিসই হবে আচ্ছা দুটোটা আমি বিফোর লিখে বলছি তাই না বলছি আমরা অলওয়েজ বিফোর গুলো আগে আসবে আফটার গুলো পরে আসবে আফটার হ্যাঁ আর এইখানেও সেম জিনিসগুলোই আসবে বিফোর রিজন আফটার রিজন তারপর বিফোর ফুটার আফটার ফুটার ঠিক আছে এইগুলো হচ্ছে কি এখন কারো কোনো কোশ্চেন রেজ হয় নাই আমার ক্ষেত্রে আমি ওইগুলো করতাম যাই হোক এগুলো আসলে কি এই যে আমি বললাম বিফোর ফুটার আফটার ফুটার এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা প্রসেস পয়েন্ট কাজ সবাই পাবে বা কাজের সাথে যদি বিষয়গুলো আপনাদের একটু জানা থাকে তাহলে অন্য জায়গায় ডেলিভারি দিতে গেলে আবার এটা আপনাদের সুবিধা হবে ঠিক আছে এগুলোকে বলে কি প্রসেস পয়েন্ট এই প্রত্যেকটা জিনিসই কি প্রসেস পয়েন্টের অন্তর্ভুক্ত হ্যাঁ এই প্রসেসটা ফলো করে এগুলা কিন্তু আপনাদের ক্ষেত্রেও লাগবে কাজ করতে গেলে যে একটা কাজ আপনি করতে চাইতেছেন এমন পয়েন্টে যে আমার এক্সিকিউশন হওয়া দরকার তখন কিন্তু এই জিনিসগুলো না জানলে আপনি এলোমেলো পাকায় ফেলবেন কঠিন মনে হচ্ছে খুব কঠিন মনে হইলে বললেন কিন্তু হ্যাঁ কারণ থিওরি আলোচনা অনেক সময় দেখা যায় ঝামেলা হয় তো এটা হলো এই হেডারে গেল তো এই বডিতে আমরা আসলে কি করব এইখানে মূলত আমাদের কাজ এখানে আমরা এগুলা সিলেক্ট করব এগুলা কি এগুলো হচ্ছে রিজিয়ন এগুলাকে বলা হচ্ছে রিজিয়ন হ্যাঁ রিজিয়ন এই রিজিয়নগুলো আসলে কি যদি HTML এর ভাষায় বলতে যাই এটা হচ্ছে ডিভ ঠিক আছে HTML এর ভাষায় যদি বলতে যাই এটা হচ্ছে ডিভ তো এই রিজিয়নগুলো আসলে আমরা আবার এই যে অ্যাপেক্স এর যে বডিটা আছে না এই টোটাল বডিতে হচ্ছে টোটাল কলাম আছে 12টা টোটাল বুট স্ট্র্যাপের কনসেপ্ট টোটাল কলাম হচ্ছে পেজের ভিতরে 12টা আপনি যত রিজনে নেন এই 12টা কলামের ভিতরে আপনি সীমাবদ্ধ থাকতে হবে পেজে একটা পেজে 12টা ঠিক আছে আর আপনি একটা কলাম নিতে পারবেন না আপনি তো ডিজাইন করবেন কিন্তু ডিজাইন আপনার 12টা কলামের ভিতরে লিমিটেশন এখন কলামটা কিভাবে ইউজ হয় ওগুলো আমরা যখন কাজ করবো তখন আবার ওকে তাহলে আমরা থিওরিতে যা আলোচনা করলাম তো করলামই এখন আসি আমরা প্র্যাকটিক্যালে এই অবস্থানে সবাই আছে আশা করি তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা রান করলে আমার এরকম একটা জিনিস আসলো আসার পরে আমি কি করবো এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব সাইদুল ভাই কি হয়েছে তো পেজ একাধিকভাবে ক্রিয়েট করা যায় আচ্ছা এই যে এই বারটা আছে না এই বারের নেমটা আসলে ওদিন আমি বলতে পারি নাই আমার খেয়াল ছিল না এটা হচ্ছে ডেভেলপার টুলবার ঠিক আছে তো এখন আমরা পেজ একাধিকভাবে ক্রিয়েট করতে পারি এখানে আমি একটা পেজ রান করছি এই যে ডেভেলপার টুলবার এখান থেকে আমি সরাসরি এডিট পেজে যেতে পারি এডিট পেজে যে এই যে প্লাস সাইন আছে আগে দেখবেন এখন করবেন না এইখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি অথবা সরাসরি যদি আমরা এরকম অবস্থানে থাকি এই যে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি তাহলে যেহেতু আমরা বিগিনিং থেকে স্টার্ট করলাম আমরা এখান থেকেই করব ক্রিয়েট পেজ এখন এই পেজের আবার বিভিন্ন টাইপ আছে দেখেন
পেজের টাইপ আছে, যেহেতু আমি বলছি যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো, এটা লিখলাম না। আমরা আইটেমগুলো আজকে দেখব। প্রথমে আমাদের যেগুলো আর কি পাত্র, মানে ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে যে ধরনের জিনিসপত্র আমাদের লাগবে ওইটা আজকে আমরা দেখব। তো আইটেমটা তো আসলে কোথায় থাকে? আমরা যে বিভিন্ন ইনপুট আইটেম তৈরি করি এটা একটা ডিবের ভিতরে থাকে। তা যেহেতু ডিবটা আমার এখানে কি রিজিয়ন, আর রিজনটা থাকবে কিসের ভিতরে? একটা পেজের ভিতরে। তাহলে আমাদের একটা পেজও লাগবে, একটা রিজনও লাগবে। তাহলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, এইখানে দেখেন এই যে পেজ নাম্বার, ওরা একটা পেজ নাম্বার জেনারেট করে দেয় সিকোয়েন্সিয়ালি। সিকোয়েন্সিয়ালি একটা পেজ নাম্বার জেনারেট করে দেয়। এই পেজটা যদি আমি রিলোড দিই তাহলে এই দুইটা আর আমি পাবো না। এখন আপনার যে 2 রাখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় না, আপনি চাইলে আপনার মতো করে নাম্বার অ্যাসাইন করতে পারেন। এখন আপনার প্রজেক্টে হ্যাঁ এক হোম পেজ, অলওয়েজ এক হোম পেজ। হ্যাঁ, এক হচ্ছে হোম পেজ। তো যেটা হচ্ছে দেখেন এখানে হ্যাঁ না, কোনো লিমিটেশন নেই, দিতে পারেন। বাট ওদের কিছু ইন্টারনাল নাম্বার, রিজার্ভ নাম্বার আছে, ওই নাম্বারগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেমন 999, 4টা 9 আপনি এখানে দিতে পারবেন না, কারণ 4টা 9 কি অলরেডি একটা পেজ অকুপাইড করে ফেলছে। হ্যাঁ, লগ ইন পেজ, এই কারণে ওটা পারবেন না। তো এখানে আমরা একটা পেজের নাম দিই আইটেম ইন্ট্রোডাকশন, আর তারপরে আছে পেজ গ্রুপ। এটা এই গ্রুপের ভিতরে রাখবেন কিনা এগুলো দরকার নাই। আর ব্রেড ক্যাম্পটা রাখতে পারেন, ব্রেড ক্যাম্প যদি কারো প্রয়োজন পড়ে তাহলে রাখতে পারেন। আচ্ছা, ব্রেড ক্যাম্প হ্যাঁ, এখন আসেন এই যে মামুন ভাই যে কোশ্চেনটা করছে আমি থাকলেও করতাম এটা। এই যে ব্রেড ক্যাম্পটা, হ্যাঁ, এই ব্রেড ক্যাম্প জিনিসটা আসলে কি? কেউ কি অ্যান্সার দিতে ইচ্ছুক আছেন? ব্রেড ক্যাম্প জিনিসটা কি? আচ্ছা, ব্রেড ক্যাম্প জিনিসটা হলো কি আমি বলি। আমরা তো সবাই কম বেশি পাউরুটি খাই, ওটা কি ব্রেড, আর ওটা যে লেয়ারে সাজানো থাকে ওটা হলো ক্রাম, বুঝছে? ব্রেড ক্রাম। এখন রুটির লেয়ারটা কিভাবে থাকে? যদি রুটিটা এইভাবে রাখে দেয় দোকানে, এখন যদি এটা আমি একটু ঘুরাই দিই তাহলে ওটা ক্রাম হয়েছে। ক্রাম হইলে এখন এটা সুবিধাটা কি? রুটিগুলো কি করা থাকে? আমি একদম প্র্যাকটিক্যালি বলবো, রুটিগুলো কি থাকে? স্লাইস স্লাইস করা থাকে না? তো এটা সুবিধাটা হয় কি, যদি এরকম ভাবে রাখে, রুটির দোকানে এইভাবে রাখে, তা ধরেন আমি এরকম ভাবে রাখলাম, এখানে এগুলো সব স্লাইস স্লাইস করা না, এখন আমি যে কোনো অবস্থান থেকে একটা তুলতে পারি। ব্রেড ক্রামের সুবিধা হচ্ছে এইটা। তো এখানে আমাদের অ্যাটলিস্ট যেটা হয়, ধরেন আপনার একটা মেনু ধরলাম আমি, কি বলতে পারি এটা, একটা সেট আপ ধরলাম, সেট আপ। এখন এই সেট আপের আপনার কি আছে? ধরেন আপনার আমার যদি বিয়ের কথা বলি, ব্যাংক সেট আপ আছে, হ্যাঁ, ব্যাংক। তারপরে কি আছে? এই ব্যাংকের একটা আবার যদি একাধিক থাকে, হ্যাঁ, তাহলে ও কি করবে? প্রথমে নিবে হচ্ছে সেট আপ, তারপরে নিবে হচ্ছে ব্যাংক, তারপরে নিবে হচ্ছে আরেকটা। আচ্ছা, ব্রাঞ্চ থাকতে পারে না, যাই হোক ওটা ধরে নিই। এখন ব্রেড ক্রামের সুবিধাটা কি? আপনি যদি এই অবস্থান থেকে চাইলে এই অবস্থানে সুইচ করতে পারবেন। এই অবস্থানে সুইচ করে চলে আসতে পারবেন যে কোনো অবস্থান থেকে। ব্রেড ক্রাম হচ্ছে একটা আপনাদের লিঙ্ক তৈরি করে দিবে, আপনি যে কোনো অবস্থান থেকে যে কোনো লিঙ্কে ঢুকতে পারবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, লিঙ্ক জেনার। ব্রেড ক্রাম আসলে লিঙ্ক জেনার। হ্যাঁ, এখন দেখেন আপনারা সবাই ব্রেড ক্রাম ইউজ করছেন, যেখানে যে কজন আছে। হ্যাঁ, সবাই ইউজ করছেন। কোথায় বলেন তো? লাইফ টাইমে সবচেয়ে বেশি ইউজ করছেন ব্রেড ক্রাম। ফেসবুকে না, উইন্ডোজে। উইন্ডোজে সবচেয়ে বেশি ব্রেড ক্রাম ইউজ হচ্ছে। ড্রাইভের যে পার্টটা দেখায় ওটাই কিন্তু ব্রেড ক্রাম। দেখেন ও কিন্তু বলে দিতেছে এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে? তো এই ব্রেড ক্রামটা আমরা রাখবো কিনা, তা আসলে মূলত আমরা এই প্র্যাকটিসটা করি না, ব্রেড ক্রাম আমাদের দরকার পড়ে না।
এখানে আমরা রাখি না। যদি আপনাদের মনে হয় যে দরকার তাহলে রাখতে পারেন। ব্রেড ক্যাম আসলে একটু জায়গা নিয়ে নেবে, উপর থেকে জায়গা নিয়ে নেয়, এই কারণে আমরা রাখি না। এটা অন্যভাবে অ্যাপ্লাই করা যায়, একটা অ্যাডভান্স লেভেলে গেলে ওইগুলো দেখতে পারবেন। তো যেটা হচ্ছে রিজন, এখানে রিজনের নাম দিলাম একটা আমি অল আইটেম। ঠিক আছে, অল আইটেম একটা নাম দিলাম আমি। অল আইটেম নাম দিলাম। এখানে একাধিক রিজন, মানে 5টা রিজন চাইলে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা একটাই দরকার, আপাতত একটাই ক্রিয়েট করে ফেললাম। আর দেখেন প্রত্যেকটা ইনপুট আইটেমের শেষে একটা করে হোয়াট সাইন আছে না? যেই অবস্থানে যেই কিছু না বুঝবেন তখনই এই হোয়াট সাইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হেল্প হিসেবে একটা সাজেশন দিবে। বুঝা গেল? তো আমরা নেক্সটে যাই। তো এখানে আছে যে কি বলতেছে, নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু ক্রিয়েট করবো কিনা? প্রথমটা আছে যে না, করবো না, ডু নট অ্যাসোসিয়েট বলছে। তারপরটা বলতেছে যে ক্রিয়েট নিউ নেভিগেশন মেনু ইনটু। তারপরটা হচ্ছে অ্যান এক্সিস্টিং থাকলে, যেহেতু আমরা একেবারেই ফ্রেশ নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছি, আমাদের নতুন করে ক্রিয়েট করব। এখন এখানে আমরা নাম দিতে পারি কি, আইটেম। আমি নামটা শুধু আইটেম রাখলাম। এখন এই যে নিচে আছে প্যারেন্ট নেভিগেশন মেনু, এটা কার আন্ডারে রাখবো? যদি আমি মনে করি যে না, এটা একটা সেপারেটই থাকবে, এটা একটা প্যারেন্ট হবে, তখন কারো আন্ডারে দিব না। যদি মনে করি না যে হোমের আন্ডারে থাকবে, তাহলে এখান থেকে হোমটা সিলেক্ট করে দিলেই ও আর আন্ডারে ঢুকে যাবে। যেহেতু আমি কোনো প্যারেন্ট নিব না, তাহলে এখানে এটা থাকবে। আর এই লাস্ট হচ্ছে ফাইনালি কনফার্মেশন জানাচ্ছে আর সামারি দেখাচ্ছে যে এইভাবে এটা হয়েছে। তো আমরা ফিনিশ করে দিই। ফিনিশ করে দিলে ও আমাদেরকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে নিয়ে যাবে। এখন আইটেম ক্রিয়েট করার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে। এই যে এখানে একটা এনভায়রনমেন্ট লেআউট আসছে না, এই যে বাম পাশে যে পোর্শন আর মাঝখানে একটা আর একটা, আগে এই টোটালটা দুইটা মোড ছিল। টোটালটা দুইটা মোড ছিল আগে, 5.1.4 পর্যন্ত দুইটা ভার্সন ছিল। সেটা হচ্ছে একই দুইটা লেআউট ছিল, ভার্সন না, সরি, দুইটা লেআউট ছিল। তো দুইটা লেআউটের নাম কি যদি আমি বলি, তাহলে হচ্ছে এইটা যে আমরা দেখতেছি এটা হচ্ছে পেজ ডিজাইনার মোড। পেজ ডিজাইনার মোড। আর আগে একটা ছিল কম্পোনেন্ট ভিউ। কম্পোনেন্ট ভিউ। তো যারা অ্যাঙ্গুলার নিয়ে একটু কাজ করছেন অথবা স্টাডি করছেন, তারা জানেন যে অ্যাঙ্গুলার সবই কম্পোনেন্ট, যা তৈরি করেন সবই এক একটা কম্পোনেন্ট। তো এইখানে একটা জিনিস বুঝার আছে, এই যে বাম পাশে যে পোর্শনটা দেখতেছেন না, এগুলো হচ্ছে আপনার কম্পোনেন্ট গ্রুপ। ঠিক আছে? আর এই মাঝখানে যে লেআউটটা, এটা হলো আপনার ডিজাইনার গ্রুপ। ঠিক আছে? আপনি যে এখানে নিচ্ছেন, এখানে কোথায় যে অ্যাড হচ্ছে, কোন রিজনের ভিতরে ঢুকতেছে, এটা আপনার অ্যাজ এ প্রিভিউ হিসাবে দেখাবে। আর ডান পাশে হচ্ছে এই যে এখান থেকে যে কম্পোনেন্টটা সিলেক্ট করবেন তার প্রপার্টিজ, অল প্রপার্টিজ গুলো এখানে থাকছে। ঠিক আছে? সব প্রপার্টিজ গুলো এখানে থাকছে। তো এখন আমরা লেআউট, ঠিক আছে, লেআউট। তো এই যে এইখানে একটা আছে টিক, এই টিকটা আমি সরাই দিলাম, নিচে চলে গেল। এখন আমরা দেখতে পারবো, যাদের স্ক্রিন একটু বড় তারা হয়তো একটু ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে নিচে এই যে আবার আসলো, এই যে একটা, এই জায়গাটা বাড়ায় নিলাম। ঠিক আছে, ওটা এক্সপান্ড করে কলাপস করে নিচে চলে গেল। তো আমরা শুরুতেই আজকে একটা আইটেম ক্রিয়েট করব। আমরা রিজনটা ক্রিয়েট করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রিজন। রিজনের আবার বিভিন্ন টাইপ আছে। আজকে যদি আমরা রিজন নিয়ে আলোচনা করব না, এখানে আমি রিজন নিয়ে আজকে বেশি কিছু বলবো না, তাহলে একই কথা বারবার রিপিটেশন হবে। আমরা আইটেম নিয়ে আলোচনা করবো আজকে শুরুতে, আমাদের মেন যেটা দরকার। তো আমরা এখানে একটা আইটেম শুরুতে ক্রিয়েট করি। এখানে রাইট বাটন ক্লিক দিতে পারি, দেখি একটু অনেকভাবে আইটেম ক্রিয়েট করা যায়। এখানে রাইট বাটন ক্লিক করতে পারি, পেজ আইটেম। হ্যাঁ, ক্রিয়েট পেজ আইটেম। প্রথমে হচ্ছে P2 নিউ। আর এই যে পেজ আইটেমের ভিতরে একটা ডেফিনেশন আছে আইটেমের নামগুলোর ভিতরে। অ্যাপেক্স আসলে ডেভেলপার একটা সফটওয়্যার। ভিডিও হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই যে P2 সবাই দেখতে পাচ্ছেন আশা করি। P2 নিউ। P2 হইলো কি? আমার পেজ নাম্বার এখন কততে আছে? এই যে দেখেন, এই যে 2 তে আছে। এটার মধ্যে পিডিএফ হিসেবে কি রাখছে? P2 আন্ডারস্কোর, তারপরে কি দিচ্ছে নিউ। একটা জিনিস খেয়াল
কোডের এই পর্যন্ত কখনো চেঞ্জ করবেন না, চেঞ্জ করবেন না, যা শুধু এই নিউ দিতে আন্ডারস্কোরের পরে এতটুকু চেঞ্জ করেন। আপনারা করতে পারেন, ও কিন্তু আপনাকে না করবে না, অ্যাপেক্স কিন্তু আপনাকে না করবে না, কিন্তু ফাইনালি যে আলটিমেটলি বিপদে বলবে না। এখন কোশ্চেন হতে পারে কেন আমি কিভাবে বিপদে বলবো, আপনার ধরেন অনেক বড় একটা সিস্টেম তৈরি করে ফেলছে, এখন প্রিফিক্স হিসাবে পেজ নাম্বারটা রাখেন না, কারণ ওই আইটেমের একটা এরর, কারণ আপনাকে খুঁজতে হবে, যদি আপনি জানা আপনি তৈরি করছেন হয়তো আপনি জানবেন, বাট আরেকজন যখন কাজ করতে যাবে কোনো সাপোর্ট ইস্যু আসবে তখন কিন্তু সে অন্ধকার গলিতে ঘুরবে। এই কারণে অ্যাপেক্স কি করছে, সুন্দর একটা কাজ করছে, যেটা যে ওরা পেজের প্রিফিক্স দিয়েছে, যাতে করে পেজের আইটেমটাকে বুঝতে পারেন, ওরা কিন্তু যে এররগুলো দেয় আইটেমটাকে বুঝতে পারেন যে কোন পেজে পেজটি আঁকা আছে। ইভেন এই পেজের আইটেমটাও অন্য পেজে নিতে হইতে পারে, ভ্যালু ক্যারি করে, তখনও কিন্তু ঝামেলা হতে পারে যদি নাম ওপার না থাকে। তো এটা হচ্ছে ইনপুট আইটেম। আরো এক ধরনের আইটেম আছে গ্লোবাল আইটেম, ওগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আইটেম, ওগুলোর কাজে আমরা পর্যায়ক্রমে দেখব। তারপর হচ্ছে টাইপ, এই টাইপগুলো নিয়ে মূলত আজকে আমাদের সব অ্যাক্টিভিটিস, আর যতক্ষণ টাইম আছে। আর তারপর হচ্ছে লেভেল প্রপার্টি। আচ্ছা, নাম আর লেভেলের ভিতরে পার্থক্য কি বলেন তো আপনাদের ভিতরে? আমাদের প্রোগ্রামিং এ এই দুটার পার্থক্যটা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হবে, নাম আর লেভেলের ভিতরে ডিফারেন্স থাকে বলেন, একজন একজন করে বলেন, সমস্যা নাম যেহেতু আমরা বিভিন্ন জায়গায় এটা কল করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই এই ভাই বলে দিতে এটাই অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি নাম দিয়ে আসলে যে কোনো জায়গায় কল করতে পারি, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি বলে, আইডেন্টিফাই। ঠিক আছে, এই আইডেন্টিফাই হচ্ছে আমার নেম, অলওয়েজ এটা ইয়া থাকে, ইউনিক থাকে। তো তারপরে এগুলো আমরা আলোচনা করি। ভাই আর্থিক মানে আচ্ছা, এটা গেল নিউ। তো আমরা এখানে নাম দিলাম, প্রথমে আমরা কি করব, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডে নাম দিয়ে একটা নেম দিলাম। হ্যাঁ, নেম। আমি এই যে একটা জিনিস একটু বলে রাখি আগেই, যত আইটেমে আমি ক্রিয়েট করি কিছু কিছু প্রপার্টিস আছে একেবারে ভেরি কমন, মানে একই জিনিস আমি বারবার আলোচনা করব না, আমি যা শুধু ইউজের কনসেপ্টটা কিছু আলোচনা করব, আর প্রপার্টিসগুলো কিন্তু সেম। এখানে একেবারে লোয়ার লেভেল থেকে একবারে আপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি জিনিসগুলো বুঝেন। নেম দিয়ে এটা হচ্ছে টেক্সট ফিল্ড। হ্যাঁ, বলেন বলেন। যার শুধু একটা স্ট্যাটিক রিজন নিচ্ছি, নিয়ে একটা আইটেম ক্রিয়েট করলাম। আচ্ছা, লেআউটের দিকে আমরা একটু খেয়াল করি। আমি কিন্তু বলছি যে প্রপার্টিসগুলো কিন্তু কমন, ঠিক আছে, অতএব একই প্রপার্টিস বারবার আলোচনা করব না। এই যে পেজ হেডার, উপরে দেখেন বলে দিচ্ছে পেজ হেডার, পেজ নেভিগেশন, এই যে এইখানে এই টোটালটা হচ্ছে কি আমার পেজ হেডার, আর নেভিগেশন হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার নেভিগেশন। তারপর হচ্ছে এই যে ব্রেড ক্রাম বার, ব্রেড ক্রাম বার আমরা নেই নাই, এই কারণে এখানে আসে নাই। যদি হোমে যাই তাহলে দেখতে পারবো, এই যে ব্রেড ক্রাম বার হচ্ছে এইটা, বুঝা গেল, এটা হচ্ছে ব্রেড ক্রাম বার। আর তারপর হচ্ছে বিফোর কন্টেন্ট বডি আর মূল কন্টেন্ট বডি, ঠিক আছে। তারপর ফুটার আর ইনলাইন ডায়লগ, ইনলাইন ডায়লগগুলো আসলে ফুটারের নিচেই থাকে, যখন আমরা কল করি তখন ওই এক্সিকিউশনটা করে। তো এই যে এখানে যে প্রপার্টিসগুলো আছে, তো আমরা নেম নিলাম টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের পরে এখানে দেখেন অনেক ইয়া আছে, টাইপ আছে। প্রত্যেকটা টাইপই আশা করি আমি একটা একটা করে একবার হইলেও দেখানোর চেষ্টা করব, যদি আপনাদের সহযোগিতা থাকে। পূর্ণাঙ্গ ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। তো আমরা এখানে দেখি টেক্সট ফিল্ড আজকে শুরুতেই নেম দিলাম। এই সাব টাইপ আছে, সাব টাইপে আছে কি টেক্সট, ইমেল, ফোন নাম্বার। এই ইমেল ফোন নাম্বার আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমি
আমি রিকমেন্ড করবো করার জন্য না। কারণ হচ্ছে এই ইমেল ফোন নাম্বার যদি আপনি ইউজ করেন, ও একটা ডিফল্ট ভ্যালিডেশন অ্যাক্টিভ করবে এখানে। করলে এটা কার ভ্যালিডেশন অ্যাক্টিভ করবে? ইউএস এর ফরম্যাটে। ইউএস এর ফরম্যাটে এগুলা করবে না। ও ইউএস এর ফরম্যাটে একটা ডিফল্ট ভ্যালিডেশন অ্যাক্টিভ করবে। তো এখানে টেক্সট রাখাটাই দরকার। আমরা ভ্যালিডেশন বিভিন্নভাবে করে নিব। এই আইটেমের জন্য হ্যাঁ, ওইটা আমরা ভ্যালিডেশন করে নিব। ওইটা আমাদেরকে করে নিতে হবে প্রোগ্রামিং করে। আর তারপরে ট্রিম স্পেসের কথা বলছে, এখানে বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে লিডিং আর ট্রেইলিং। আর যদি কারো লিডিং এর দরকার লাগে, ট্রেইলিং এর দরকার লাগে, এগুলো তো আপনারা জানেন ট্রিম কি করে, এগুলো তো আমার বলার দরকার নাই। হ্যাঁ, হোয়াইট স্পেসগুলো বাদ দেবে। তারপর টেক্সট কেস, টেক্সট ট্রেইলিং। হ্যাঁ, হ্যাঁ, এই যে অমিট করে নিয়ে আসে এটা। আপনি এই যে একটা আইটেম আমরা ক্রিয়েট করি, তারপর দেখবো। আর টেক্সটটা এইখানে কেসটা চেঞ্জ করতে পারেন, লোয়ার আপার বলে দিতে পারেন, তাহলে ওইভাবে কাজ করবে। এগুলো দিলে আসলে ওই নিজে নিজে কিছু জিনিস এক্সিকিউট করবে। তো সাবমিট হয় না এন্টার প্রেস, এটা অবশ্যই দিবেন না, ঠিক আছে? এটা দেওয়া থেকে সবসময় বিরত থাকবে, আর দিলে বিপদে পড়বে। আর ডিজেবল করবে কিনা, ঠিক আছে? তো আমরা যেহেতু ক্রিয়েট করতেছি কাজ করার লেগে, এটা আমার ডিজেবল করার দরকার নাই। তারপরে আসে সিকোয়েন্সটা আমরা একটু পরে আলোচনা করব। আরো কয়েকটা আইটেমে যখন যাব তখন সিকোয়েন্সটা আলোচনা করব। আর এখানে দেখেন রিজিয়ন আছে, ঠিক আছে? রিজন, এই রিজনে মূলত আমার একটা রিজন আছে। যদি আপনার আমি আরেকটা রিজন ক্রিয়েট করি এখানে, ঠিক আছে? ক্রিয়েট করে ক্রিয়েট করলাম। এখন এই আইটেমটা যদি কখনো সুইচ করার প্রয়োজন পড়ে, তাহলে যে এখান থেকে নিউ রিজন 1 দিলে ও নিউ রিজন 1-এ ঢুকে যাবে, আবার অল আইটেমে দিলে অল আইটেমে ঢুকে যাবে, ঠিক আছে? রিজনটা সুইচ করার জন্য এটা কাজে লাগে। হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য এটা কাজ করবে। হ্যাঁ, সিকোয়েন্স আমরা পরে আলোচনা করবো, এই কারণে বলছি একটু পরে আলোচনা করবো। আরো কয়েকটা আইটেম ক্রিয়েট করি তখন। তারপরে আসলো রো সিএসএস ক্লাসেস। এখানে রো সিএসএস ক্লাস দিয়া আপনি আলাদা করে আপনার কাস্টমাইজ সিএসএস ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো সিএসএস আপনাদের ভিতরে কেউ জানেন? না জানলে সমস্যা নাই, আমি চেষ্টা করবো আপনাদেরকে বেসিকটা ধরা দেওয়ার জন্য। তারপরে কলাম, এই যে যেটা বলছিলাম, দেখেন 12 কলামের বেশি নাই, ঠিক আছে? 12 কলামের বেশি আপনি চাইলে দিতে পারবেন না। আপনি এখান থেকে বলে দিতে পারেন কলাম, একটু পরে আসতেছি কলাম আর কলাম স্পেনটা কি, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। আর কলাম সিএসএস ক্লাস, এটা ছিল রো, হ্যাঁ, এটা কলাম সিএসএস ক্লাস। এখানে একটা নাম দিয়ে ওই ক্লাসের যে নামটা দিচ্ছেন এটাতে আপনি একটা সিএসএস ক্লাস বানাইলে ও প্রপার্টিসগুলো এখান থেকে ইনহেরিট করবে। তারপর কলাম অ্যাট্রিবিউটস, এইখানে দেখেন। তারপরে যেটা আছে অ্যাপিয়ারেন্সে প্রথমেই বলছে কি টেমপ্লেট। আচ্ছা, এই অবস্থানে আমরা একটু সেভ দিই, সেভ দিয়ে এটা রান করি। রান করলাম, এখন দেখেন এটা আসলো। হ্যাঁ, এখানে কি করছে, এই যে আইটেমের ভিতরে যখন আমি ক্লিক দিচ্ছি, ও প্রথমে কি কাজ করছে এগুলো একটু বুঝেন। দেখেন প্রথমে কি করছে, এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটারে একটা কালার দিচ্ছে। তারপরে কি করলো, এই যে লেভেলটারে উপরে নিয়ে গেল। এই লেভেলটাকে কি বলে? হ্যাঁ, ফ্রম না, এই লেভেলটাকে বলে ফ্লোট লেভেল, ফ্লোটিং লেভেল। আচ্ছা, আর লিখলাম না, ঠিক আছে? এটা হলো ফ্লোটিং লেভেল। তো এই যে টেমপ্লেটে গেলে দেখেন এখানে বলা আছে কি, ও বাই ডিফল্ট হচ্ছে অপশনাল ফ্লোটিং। যত আইটেম আপনি ক্রিয়েট করবেন ও বাই ডিফল্ট নেবে অপশনাল ফ্লোটিং। এটাও কিন্তু চেঞ্জ করা যায়। এটা কোথায় চেঞ্জ করা যায়? আপনার থিমে গিয়ে আপনি বলে আসতে পারেন ডিফল্ট অফ অ্যাপিয়ারেন্সের টেমপ্লেটটা কি পাবে। আপনার যদি মনে করেন যে না ফ্লোটে অনেক জায়গা নিচ্ছে, দরকার নাই, আমি ইয়াগুলো রাখবো, যে অপশনাল রাখবো, শুধু ফ্লোট বাদ দিব, তখন কিন্তু আপনি বলে আসতে পারেন। না নাহলে প্রতিবারই আপনি ডিফল্ট ফ্লোট ক্রিয়েট করবেন, আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যা দেখবো আমরা পর্যায়ক্রমে, এটা থিমে বলে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, গেল এটা।
তো এখানে অপশনাল ফ্লোটিং আছে, আমরা এগুলা সব একটা একটা করে চেঞ্জ করে দেখব আলোচনা শেষ হলে। তারপর টেমপ্লেট অপশনে আসেন। এবার অলরেডি আইটেমটা স্টেজ আছে, অনেক সময় থাকে কি আইটেমগুলো স্টেজ থাকে না। স্টেজ মানে কি পুরাটা জুড়ে থাকা, হ্যাঁ, স্টেজ করে থাকা। তো এখানে বাই ডিফল্ট রিজনের প্রপার্টিসে বলা আছে, মেবি আমরা একটু দেখে আসি। আইটেম সাইজ, আচ্ছা, আইটেম উইথ ডিফল্ট আছে স্টেজ ফর্ম প্রিন্ট, ঠিক আছে, ওটা আমরা দেখব। তো এখানে যেটা আছে টেমপ্লেট অপশনে কি আছে, স্টেজ ফর্ম আইটেম, হ্যাঁ, এটা দিলে হচ্ছে ওই পুরোটা জুড়ে থাকবে যদি কখনো না। আর সাইজ আছে লার্জ আর এক্স লার্জ, এগুলো নিয়ে আপনারা দেখবেন চেঞ্জ করে। এখানে একটা বিষয় আমার বলার আছে যে আইটেম প্রি টেক্সট আর পোস্ট টেক্সট। প্রি টেক্সট আর পোস্ট টেক্সটটা কি, এটা একটু পরে আমরা নিচে গেলে দেখতে পারবো। তারপরে টপ মার্জিন, আইটেমের উপরে যে মার্জিন আছে এটা কতটুকু রাখতে চান, এখানে 4টা প্রপার্টিস দেওয়া আছে, নান, স্মল, মিডিয়াম, লার্জ। সেম বটম মার্জিনও সেম জিনিস দেওয়া আছে। আর লেফট মার্জিনও সেম, রাইট মার্জিনও সেম, লেফট রাইট মার্জিনগুলো বলে রাখতেছে। তারপরে আইটেম গ্রুপ ডিসপ্লে পিল বাটন এখানে দিলে কোনো লাভ হবে না। পিল বাটনটা হচ্ছে রেডিও বাটনের ক্ষেত্রে এটা কাজ করে। গ্রুপ ডিসপ্লে, ঠিক আছে। তো এখানে আমি ওকে দিলাম। দেওয়ার পরে এইখানে চাইলে আপনারা আইকন অ্যাড করতে পারেন। এই যে এখানে আমি একটা আইকন অ্যাড করে দিলাম ক্লিক করে। আর এখানে ফরম্যাট মাস্কিং, যদি কখনো আইটেমের ভিতরে ফরম্যাট মাস্কিং এর দরকার পড়ে তখন এখান থেকে এই যে বিভিন্ন মাস্কিং দেওয়া আছে ডিফল্ট, হ্যাঁ, এগুলো আপনারা ইউজ করতে পারেন, চাইলে হাতে লেখাও দিতে পারেন। তারপর ভ্যালু প্লেস হোল্ডারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ভ্যালু প্লেস হোল্ডারটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ভ্যালু প্লেস হোল্ডার এটা আমার একটা আইটেম, ঠিক আছে। এখন এখানে যদি আমি ধরি নেম, এটা কি নেম। এখন এখানে আমি লিখে দিলাম এন্টার ইউর নেম, এরকম একটা লেখা থাকা আইটেমের ভিতরে। যখনই আর কি কাস্টমার হোক বা আমার ইউজার হোক এটা কিন্তু ঢুকে লেখা শুরু করবে, তখন এই লেখাটা অটোমেটিক গায়েব হয়ে যাবে। তো এই যে শুরুতে যে লেখাটা থাকলো, লেভেল না কিছু, লেভেলটা ফ্লোর আছে, এটা উপরেই থাকবে, এখানেই থাকবে। আর এই যে লেখাটা দিলাম এটা হচ্ছে প্লেস হোল্ডার। হ্যাঁ, টুল টিপের কনসেপ্ট আলাদা, ঠিক আছে। ভ্যালু প্লেস হোল্ডার এই যে আমরা দিয়ে দেখবো, এখন দেখলে পরে আরেকটু সুবিধা হবে বুঝতে। তো আমি ভ্যালু প্লেস হোল্ডার দিলাম এন্টার ইউর নেম, যেটা আমি ওখানে লিখলাম এন্টার ইউর নেম। আর উইথ, এই উইথ হচ্ছে কি ওই যে উইথটা বড় ছোট হয় না ওইটা, এটা কিন্তু ক্যারেক্টারের উইথ না। আর এইখানে দেখেন ম্যাক্সিমাম লেন্থ আছে। এই যে আমি যদি এখানে লিখবো কতক্ষণ পর্যন্ত লিখবো, কত ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, এটা আমি এখানে ডিফাইন করে দিতে পারি। যদি কোনো ডিফাইন না করেন তাহলে আপনার এটা যদি ডাটাবেজ আইটেম হয়ে থাকে তাহলে ডাটাবেজের ফিল্ডে যত লেন্থ ওগুলা দিতে, আমি এখানে 30 করে দিলাম, আচ্ছা 60 করে দিলাম। আর ভ্যালু রিকোয়ার্ড আছে, ভ্যালিডেশন, ডিফল্ট ভ্যালিডেশন, ভ্যালু রিকোয়ার্ড যদি ওয়াই করে, এটা এখানে এই বাটনটার নাম কি একটু বলে দিই। এই বাটনটার নাম হয়তো অনেকে জানেন না, এটা সুইচ বাটন, ঠিক আছে, সুইচ। এই সুইচ বাটন যদি অন করেন, এখন অফ আছে, অন করেন তাহলে ভ্যালু রিকোয়ার্ড অবশ্যই আপনাকে ওই আইটেমে ফাঁকা ইনসার্ট করতে দিবে আর কি, করতে দিবে না। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। না না, আপনি যেটা বলছেন এটা, আপনি যেটা বলছেন এটা এইখানের ইস্যু না, এটা হলো উপরেরটা ছিল এইখানে ক্যারেক্টার, এটা হলো ক্যারেক্টার টোটাল ভ্যালিডেশন। হ্যাঁ, জানি। ডাটা টাইপের লেন্থ আপনার সাইজ বড় ছোট করার বিষয় না। আপনি বলতেছেন স্ক্রিনে না, সিএসএস যেহেতু বলছেন আপনি স্ক্রিনের সাইজের কথা বলতেছেন, স্ক্রিনের সাইজের সাথে ডাটাবেজের ওই লেন্থের কোনো ইস্যু নাই।
এইটা এখন আমি যেটা আলোচনা করতেছি এইটা হলো এটার সাথে রিলেশন। হ্যাঁ, তো আমি 60 করে দিলাম। আর এখানে আছে সিএসএস ক্লাস, ওই সেম আগের মতো। এখানে একটা ক্লাসের নাম দিলে ওই ক্লাসের প্রপার্টি যদি কোথাও রেখে আসেন তাহলে ও ওইখান থেকে ইনহেরিট করে নিবে। এগুলো আমরা পর্যায়ক্রমে 2-1টা করে দেখব। তারপর ফাইনালি হচ্ছে কাস্টম অ্যাট্রিবিউট। কাস্টম অ্যাট্রিবিউটটা ভেরি ইফেক্টিভ, এগুলো আপনাদের বারবার ইউজ করতে হবে। হ্যাঁ, এবং এটার ইউজটাও জানতে হবে। এখন আসেন ওই যে প্রপার্টিসে যেটা বলছিলাম, আইটেম প্রি টেক্সট আর পোস্ট টেক্সট। প্রি টেক্সট আর পোস্ট টেক্সট, এই প্রি টেক্সটে যদি আমি কিছু লিখে দিই, এখানে আমি লিখে দিলাম এ আর এখানে লিখে দিলাম বি। এখন দেখেন এটা যেটা হবে, যদি এতটুকু রেখে আমি সেভ দেই, এই যে শুরুতে আসছে কি এ আর শেষে আসছে কি বি। এই আইটেম প্রি টেক্সট পোস্ট টেক্সট ইউজ করার অনেক সময় দরকার পড়ে, বিজনেস স্কোপেরও আর কি কাজ করার ক্ষেত্রে অনেক সময় দরকার লাগে। আর এই যে এন্টার ইউর নেম, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু প্লেস হোল্ডার। এই যে আমি লেখা শুরু করলে অটোমেটিক চলে যাবে। আবার কাটে দিলে আবার হ্যাঁ, এ হচ্ছে এই যে আইটেম প্রি টেক্সট, আর বি হচ্ছে ও এডি 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 এটা এফ এ আইকন, ফন্ট আসাম আইকন। আমরা এই যে আইটেমে আইকন ইউজ করলাম না, এই যে আইকন, আইকন পোর্শনে এখান থেকে ক্লিক করে একটা আইকন ইউজ করলাম না, হ্যাঁ এইটা। এখন এটা চেঞ্জ করে দিলে আবার এটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে বুঝা গেল? একটু পরে করেন, আলোচনা শেষ করি তারপরে করার সময় দিচ্ছি। তারপরে এই যে এ আর বি আমি এখানে রাখলাম, এ আর বি কেটে দিলাম, আইটেম প্রি টেক্সট আর ওয়ান অন আনসেভ চেঞ্জেস। এখানে একটা জিনিস বোঝার আছে, এই ওয়ান অন আনসেভ চেঞ্জেস আপনি কয় জায়গায় পাবেন আমি বলে দিই। দুই জায়গায় পাবেন। আচ্ছা, ওয়ান অন আনসেভ চেঞ্জেস আপনি পাবেন হচ্ছে এক নম্বর হচ্ছে পেজে। তারপরে এই যে আইটেমে আমরা আলোচনা করতেছিলাম, আইটেমে পাবেন মেবি রিজিয়নও পাওয়ার কথা, যদি আমি ভুল না করে থাকি। ঠিক আছে? এখন এটা আমি রিজিয়ন আর এটা হচ্ছে আইটেম। এখন আমরা একটা কনসেপ্ট করছি না, একটা কনসেপ্ট সবাই আমরা এখানে কম বেশি করে আসি। ক্যাসকেডিং বলতে পারি, অথবা আমি বলতে পারি হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে? এই দুটো কনসেপ্ট আমরা পড়ে আসছি, তাই না? ক্যাসকেডিং আর ইনহেরিটেন্স। ক্যাসকেডিং জিনিসটা কি জানা আছে কারো? কোনটা আলোচনা করতে যে আমি এখানে আসলাম, আইটেমে ওয়ান অন আনসেভ চেঞ্জেস। ওয়ান অন আনসেভ চেঞ্জেস, এটা যদি আপনার পেজে বলা থাকে ইয়ে ওয়ান অন আনসেভ চেঞ্জেসটা দেওয়া থাকে ইয়ে ইয়েস নাই, কোন কথাটাই আছে, যদি এটা দেওয়া থাকে তাহলে আপনার আইটেমে থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না। যখনই আপনি বাটন ফায়ার করবেন, বাটন সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে, তখনই ও কি করবে, একটা মেসেজ থ্রো করবে, অথবা এই পেজ থেকে বের হয়ে যেতে চায়। বাটন বলতে কি, ক্যান্সেল বাটনও হইতে পারে। যখন আপনার একটা ইনপুট আইটেম আছে, ক্যান্সেল বাটনে ক্লিক করতে তখনই একটা মেসেজ থাকে। যদি এটা পেজে ইউজ থাকে, আপনার আইটেম দিলেন কি দিলেন না তাতে কোনো কিছু যায় না। ফার্স্ট প্রায়োরিটি কার থাকবে, পেজে। দেন হচ্ছে কি রিজন, দেন হচ্ছে আইটেম। ঠিক আছে? একই জিনিস আমি এখানে বলছি, প্রপার্টিজ অনেকগুলো যেমন সিমিলার, আইটেমে পেজে রিজনে আইটেমে সিমিলার প্রপার্টি, কিন্তু পয়েন্ট অফ এক্সিকিউশনটা আলাদা। তো ওয়ান অন আনসেভ চেঞ্জেস গেল। এখন আসেন সোর্সে।
এই যে সোর্স আমরা দিছি এখানে, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের একটা স্ট্যাটিক আইটেম, মানে নন ডাটাবেস আইটেম। যদি আমরা ফর্মসের কনসেপ্টে বলি, কন্ট্রোল ব্লকের, যেটা আমরা কন্ট্রোল ব্লক বলি, কন্ট্রোল ব্লকের আইটেম। কন্ট্রোল ব্লকটা ডাটাবেজের আইটেমের সাথে অ্যালাইন থাকে না, ফিল্ডের সাথে একসাথে থাকে না। তো এখানে যদি আমরা ডাটাবেজে থেকে ফর্ম ক্রিয়েট করতাম, তাহলে এখানে সোর্সেসটা আমার থাকতো। ঠিক আছে, এই যে ডাটাবেস কলাম হিসাবে থাকতো, ডাটাবেস কলাম হিসেবে। যেহেতু এখন আমরা স্ট্যাটিক আইটেম তৈরি করছি, এই কারণে টাইপ আছে কি নাল। আর ইউজটা হচ্ছে অনলি হোয়েন কারেন্ট সেশন। এই যে অনলি হোয়েন কারেন্ট কি বলছে দেখেন, অনলি হোয়েন কারেন্ট ভ্যালু ইন সেশন স্টেট ইজ নাল। এইটা যদি আপনার দেওয়া থাকে, তাহলে যেটা হয় একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার যদি কখনো এই আইটেমের ভ্যালুটা অন্য পেজে নেওয়ার দরকার হয়, তখন এই অনলি হোয়েনটা রাখাটা বেস্ট প্র্যাকটিস। আর যদি মনে করেন যে না আমার দরকার নাই, আমি অলওয়েজ রিপ্লেস করবো এনি এক্সিস্টিং ভ্যালু উইথ এই সেশন স্টেটে, তখন হচ্ছে এটা দিবেন। আর যদি মনে করেন যে না একটা ভ্যালু ধরে রাখার দরকার আছে, তখন অনলি হোয়েনটা ইউজ করবেন। আরও যদি বোঝার দরকার হয়ে থাকে, এইখানে কিন্তু এই যে লেআউটের দিকে তাকান উপরে একটু, যারা একেবারেই মনে করতেছেন যে আমার একটু কষ্ট মনে হচ্ছে, তাদের জন্য বলে দিচ্ছি, উপরে তাকান একটু। এই যে হেল্প আছে, হেল্পে যেখানে আপনি ক্লিক করবেন, ও কিন্তু ডাইনামিক্যালি আপনাদের হেল্পগুলো দিচ্ছে। একটু পরে দেখতে হবে যে আসলে কি বুঝাইতে চাইছে আমাকে। ঠিক আছে, তারপরে মেনটেন সেশন স্টেট পার সেশন ডিস্ক, এটা আমরা এটাই রাখি। ওই ডিস্কে যতটুকু জায়গা আছে ওই সেশন অনুযায়ী ওইটাই ও অ্যালোকেট করে নেবে সেশন স্টেটে। এটা আমরা কখনো চেঞ্জ করি নাই এখন পর্যন্ত। যদি আপনারা চেঞ্জ করে কিছু বের করতে পারেন যে ইম্প্যাক্টটা কী হয়, তাহলে বেটার। আর ডিফল্ট ভ্যালু কখনো যদি দরকার পড়ে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করার, তখন এইখানে টাইপ আছে বিভিন্ন। প্রথমে আছে কি স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি হাতে লিখে দিলাম, হাতে লিখে দিলাম, আমার নামটা এমনি লিখে দিলাম, এখন এটা সেভ দিলাম। তারপরে যদি আমি পেজটা রেন্ডারিং করি, তাহলে এই যে ডিফল্ট ভ্যালু আরিফ বসাই দিচ্ছি। ওকে, আবার আমি কি করলাম, ডিফল্ট ভ্যালু থেকে গেলাম আইটেমে। এখন যেহেতু আমার অন্য কোনো আইটেম নাই, তাহলে এখান থেকে আমি আইটেম পাইতাম। আইটেম পাইলে ওই আইটেমের ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিতে পারতাম। তারপরে আসতেছে কি এসকিউএল কুইরি। একটা আমরা এসকিউএল কুইরি দিয়ে দিই, সিলেক্ট আরিফ ফ্রম ডুয়াল দিলাম, দেখি আসে কিনা, আসছে। ঠিক আছে, তারপরে আসলো কি এসকিউএল কুইরি রিটার্নিং কোলন ডিলিমিটেড লিস্ট। কোলন ডিলিমিটেড লিস্টটা কি? কোলন দিয়ে দিই, অ্যাকচুয়ালি তাই। এই যে এটা যদি আমরা দেই, কোলন, এই আর দিলাম না আমি, হ্যাঁ, কি বলছে, এরর বলছে, তাই না? এররটা যদি আমরা বড় করে দেখি, এখানে যাই, ও ফর্ম কিওয়ার্ড নট ফাউন্ড হায়ার এক্সপেক্টেড। এখন ঠিক আছে, ওকে দিলাম। এখন এই যে কোলন ডিলিমিটেড লিস্ট চলে আসলো। এখন এটা আপনি কুইরি থেকেও চালায় নিয়ে আসতে পারেন। এটা কিন্তু বড় করা যায়, বড় করলে কিন্তু প্রপার ভ্যালিডেশন দিবে। এই যে এখানে ভ্যালিডেশন বাটনে ক্লিক করলে, ঠিক আছে। অ্যাপেক্সে আসলে কোনো বড় ধরনের কম্পোনেন্ট নাই, একমাত্র আপনার নিজস্ব ক্রিয়েট করা প্যাকেজ, প্রসিডিউর, ফাংশন ছাড়া সকল বিষয়গুলোই ছোট ছোট, বাট ভেরি ইফেক্টিভ। এখন এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আগেই বলে দিলাম। তো এখানে আসলো। এখন আমরা তারপরে আছে কি এক্সপ্রেশন। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন আছে, হ্যাঁ, কোশ্চেন হলো কি এক্সপ্রেশনটা আসলে কি? এক্সপ্রেশন কি আপনারা বলেন, এক্সপ্রেশন কি? প্রোগ্রামিং ভাষায় বলেন, জেনারেল। মিস্টার সাইদুল, এক্সপ্রেশন হ্যাঁ অবশ্যই বলেন না। না, কেস স্টেটমেন্ট আমি বলে জানতে চাই, ওটা আপনার ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি
এক্সপ্রেশনটা কি? সবাই কিন্তু জীবনে সবচেয়ে বেশি কিন্তু এক্সপ্রেশন আমরা করে আসছি। এরা তো সবাই আর কি আইডিবি স্কলারশিপ করার ট্রেনিং সবাই, তাই না? তো মোটামুটি সবাই প্রফেশনাল লেভেলে কাজ করতেছে, সবাই কিন্তু ছোটবেলা থেকে এই এক্সপ্রেশন করে আসতেছে, কিন্তু আমরা জানি না এটা এক্সপ্রেশন। এখানে আমি লিখলাম 1 যোগ 1 ইকুয়াল কি, তাহলে এই টোটাল আমার কি, এই যে একটা যোগ হচ্ছে আমার কি একটা এক্সপ্রেশন, আর ইকুয়াল হচ্ছে কি আমার রেজাল্ট, তাহলে এতটুকু কি আমার একটা এক্সপ্রেশন। ঠিক আছে, নাথিং, এটাই, এটা হচ্ছে এক্সপ্রেশন। এই কারণে বলছি ছোটবেলা থেকে আমরা এটা করে আসতেছি, কিন্তু আমরা জানি না। এই কারণে বিদেশিরা আমাদের চেয়ে বেশি আগায় একদিক দিয়ে, কারণ ওরা পারার সাথে সাথে বিষয়টা জানে, বুঝে। এখানে দেখেন সব জায়ান্ট কোম্পানি বাইরে, আমরা দেখি পারি, কিন্তু আমার জুনিয়র একজন কেউ আসলে তখন ওর যদি আবার একটু বেশি জানার আগ্রহ থাকে, ও জিজ্ঞাসা করে, তখন আর আমরা বলতে পারি না। কিন্তু কাজ কিন্তু হয়ে যেতেছে দিনের পর দিন, কাজ কিন্তু আমার নেই। এখানে আবিষ্কার সব ওরাই করে, আমরা শুধু ইউজার, হয়তো কেউ ভালো ইউজার, কেউ খারাপ ইউজার, পার্থক্য এই জায়গায়। আচ্ছা, এক্সপ্রেশন, এখন এক্সপ্রেশন আমি কি দিতে পারি? হ্যাঁ, 1+1 দিলেও আসার কথা, 2 আসার কথা, তাহলে আমরা দেই, উনি যেহেতু বললো, এটা নেয় কিনা দেখি, নিল তো, ঠিক আছে, সেভ দেই, আসছে, দ্যাট মিনস আমি যেটা বলছি ঠিক আছে। আচ্ছা, এই গেল এক্সপ্রেশন। আর ফাইনালি কি আছে? ফাংশন বডি। ফাংশন বডিতে কি করব? ফাংশন বডিতে আমি কিছুই লিখলাম না, রিটার্ন দিয়ে দিলাম, 1+2, ঠিক আছে, 3 আসছে। আর কি আছে? সিকোয়েন্স। সিকোয়েন্স তার বলার কিছু নাই, একটা সিকোয়েন্স আপনি জেনারেট করবেন, জেনারেট করে এখানে নাম দিবেন, সিকোয়েন্সটা যেভাবে ভ্যালু নিয়ে আসে, ডট নেক্সট বেল, নেক্সট বেল দিয়ে এখানে দিয়ে দিবেন, ও অটোমেটিক সিকোয়েন্স থেকে ভ্যালু নিয়ে আসবে, নাথিং এলস, ঠিক আছে। কেন যাবে না সিকোয়েন্স? এই যে এসকিউএল ওয়ার্কশপে যেতে হবে, এসকিউএল ওয়ার্কশপে। আর ফাংশন বডি যখনই দিছি তখনই দেখেন এখানে পিএল এসকিউএল চলে আসছে। আর এক্সপ্রেশনে দিলে এই যে এসকিউএল পিএল এসকিউএল দুইটাই কিন্তু আসতেছে, দ্যাট মিনস কিন্তু এটার স্কোপ কিন্তু একটু আলাদা, বুঝা গেল? এগুলো নিজেরা একটু ইভালুয়েট করবেন নিজেরা, তাইলে বুঝে যাবে। তারপরে ফাইনালি আছে কি কুইক পিক। কুইক পিক জিনিসটা কি আমি একটু দেখাই দেই, কারণ এগুলো কমন প্রপার্টিজ, অন্যান্য আইটেমে আসবে, এই কারণে আমি সময় নিয়ে হইলো একটু দেখাই দিতেছি। তো কুইক পিক আমরা কি করতে পারি? কুইক পিক একটা ভেরি ইফেক্টিভ জিনিস, আমরা করি, তারপরে দেখি। লিঙ্ক অ্যাট্রিবিউটসের একটা নেম দিতে পারেন, আমরা দিলাম টেস্ট, আর এখানে লেভেল দিলাম, আচ্ছা আমি আমার নাম দিই, আচ্ছা এখানে দিলাম এ মিনস আমার নাম আসবে, আর এখানে দিলাম এম, এই দুইটাই দিলাম। হ্যাঁ, এখন আমরা দেখি যে আইটেমের নিচে এই যে ক্লিক করলে এখানে আরিফ ঢুকাই দিবে, এম করলে এখানে, ঠিক আছে, এই যে এখানে যতগুলো আছে 10টা পর্যন্ত দিতে পারবেন, আরো দরকার লাগলেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, টেকনিক আছে, ঠিক আছে। যদি আরো লাগে 20টাও লাগে তাও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আসলে হচ্ছে কঠিন মনে হচ্ছে কিনা আগে আলোচনা, কঠিন মনে হচ্ছে, হয়তো অনেকে আগে ইউজ করছেন তো একটু সহজ মনে হবে, স্বাভাবিক। যদি কঠিন মনে হয় আমার বললেন, এবং আমার আলোচনাও যদি বুঝতে অসুবিধা হয় তাও বলবেন। তারপর আছে সার্ভার সাইড কন্ডিশন। সার্ভার সাইড কন্ডিশন হচ্ছে, আচ্ছা সার্ভার সাইড কন্ডিশনটা কি আমি একটু বলি। আমরা যদি পেজের কনসেপ্টে গেছিলাম, খেয়াল আছে না? এটা আমার হেডার, এটা আমার ফুটার, এটা হচ্ছে বডি, ঠিক আছে। এখন সার্ভার সাইড কন্ডিশন, ওখানে বিভিন্ন কন্ডিশন, বাট সার্ভার সাইড কন্ডিশনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তো যখনই লোড করবে তখনই এটা কাজ করবে, পেজ লোডিং এর সাথে সাথে আপনার সার্ভার সাইড ইভেন্টটা ঘটবে, এটা মাথায় বসায় রাখতে হবে। এখন আসেন
এখানে আছে কন্ডিশন, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। দেখবেন এই কন্ডিশনগুলো দিয়ে আমরা কাজ করব সার্ভার সাইড কন্ডিশন। হ্যাঁ, লোডিং এর সময় কাজ করে ফেলবো। এখন যখনই কোনো আইটেমে ধরেন এটা আপনার একটা আইটেম, এই একটা আইটেম, এই আইটেমে আপনি হচ্ছে একটা সার্ভার সাইড কন্ডিশন দিলেন। হ্যাঁ, দিলে ও কি করবে, যদি ওই কন্ডিশন মেট করে তাহলে অ্যাক্টিভ হবে, যদি মেট করে তাহলে ও অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভ হবে। আর যদি মেট না করে কন্ডিশনটা ফলস হয় তাহলে ও কি করবে, টোটালি স্লিপ করবে। ঠিক আছে, টোটালি স্লিপ হইব, স্লিপ থাকবে, টোটালি স্লিপ থাকবে। দ্যাট মিন্স হচ্ছে ও কোনো কাজ করবে না। যখনই কন্ডিশন মেট করবে না তখন স্লিপ, আর কন্ডিশন মেট করলে অ্যাক্টিভ। এটা হচ্ছে সার্ভার সাইড কন্ডিশনের বৈশিষ্ট্য। কি স্লিপ থাকবে ডাটাবেসের সাথে কানেক্ট যে কোনো কাজই করবে না, ও একবারে গভীর ঘুমে থাকবে। ঠিক আছে, গভীর ঘুমে থাকবে, কোনো কাজই করবে না। ওরা যদি আপনি কোথাও কাজে লাগান এবং ওই কন্ডিশন মেট করে নেয় আপনার সার্ভার সাইড, তখনও আপনি দেখবেন ওইটার ভ্যালু পাবেন। সার্ভার সাইড কন্ডিশন আগে মেট করতে হবে, তারপরেও অ্যাক্টিভ হবে। অতএব একটু কেয়ারফুলি যখন এগুলো নিয়ে কাজ করবেন একটু কেয়ারফুলি কাজ করতে হবে। আচ্ছা, তারপরে কিন্তু এর জন্য কি কোনো এরর সে দেখাবে? না না, কোনো এরর দেখাবে না, কোনো প্রকার এরর দেখাবে না সার্ভার সাইড কন্ডিশনের জন্য। এখন আসেন, এই যে সার্ভার সাইড কন্ডিশন, এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। দেখেন, আপনারা এগুলো একটা একটা করে ইউজ করে দেখতে পারেন, আমিও অনেক কিছু দেখাই দেবো, পর্যায়ক্রমে এগুলো দেখাবো। তারপর আছে রিড অনলি, যদি আইটেমটাকে রিড অনলি করতে চান, হ্যাঁ, তাহলে এইখানেও বিভিন্ন কন্ডিশন আছে। ওই সার্ভার সাইডে যেটা, এখানেও কন্ডিশন করতে হবে না। আর অলওয়েজ, অলওয়েজ দিয়ে দিলে দেখেন কি হয়, আমরা একটু দিয়ে দেখি। এই যে ওয়ান অন আনসেভ চেঞ্জেস, এই যে এই মেসেজটার কথা বলছিলাম, ওয়ান অন আনসেভ চেঞ্জেসের কনসেপ্ট যেটা আলোচনা করলাম, এটা এই মেসেজটা দিল। এই যে দেখেন, এখন আর কি এইখানে কোনো ইনপুট দিতে পারবো না কিন্তু, কারণ ও কি করছে, রিড অনলি অলওয়েজ করে ফেলছে। অতএব আপনাদের যদি কখনো মনে করেন যে অলওয়েজ রিড অনলি দেওয়ার দরকার, তখন দিতে পারেন। আর যদি মনে করেন যে না, কন্ডিশনালি রিড অনলি হবে, কোনো ভ্যালুর উপরে ডিপেন্ড করে, তখন এইভাবে এই যে কন্ডিশনগুলো চুজ করতে পারেন। এগুলো আমরা দেখবো কন্ডিশন কিভাবে ইউজ করে। আর ফাইনালি হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির ইস্যু নিয়ে বেশি কিছু বলার নাই, এখানে যা শুধু একটা বিষয় বলার আছে, এই সেশন স্টেট। সেশন স্টেট কি আছে, আনরেস্ট্রিক্টেড আছে। যদি কখনো মনে করেন যে এই আইটেমের ভ্যালুটা ইউআরএল এর মাধ্যমে অন্য জায়গায় নিয়ে যাবেন, তখন যেটা করতে হবে, কারণ ইউআরএল এর মাধ্যমে যদি নিয়ে যান, আপনার যদি যে যারা এন্ড ইউজার, ওরা যদি একটু স্মার্ট হয়, ধরেন আপনি একটা ব্যাংকিং সলিউশন বানাইতে চাইতেছেন বা একটা ট্রানজ্যাকশন রিলেটেড পেজ বানাইতে চাইতেছেন, আপনি এই আইটেমে অ্যামাউন্টটা পাঠাইলেন 5,000, কিন্তু ও কী করলো, স্মার্ট যদি ইউজার ইউআরএল এ ভ্যালু পাঠাইলো, ও দুখানে করে দিল 50,000, একটা শূন্য বাড়াই দিল, উপরে ইউআরএল টেম্পারিং করে বাড়াই দিল, তখন আপনার কি হবে, ইনসার্ট হবে কি না, হয়ে যাবে কিন্তু ইনসার্ট। অতএব তখন আপনি যদি ইউআরএল এর ভ্যালু পাঠানোর দরকার পড়ে, তখন এইখানে করবেন এই যে চেকসাম দিয়ে দিবেন, চেকসাম রিকোয়ার্ড সেশন লেভেল। ঠিক আছে, চেকসাম রিকোয়ার্ড সেশন লেভেলে এটা দিয়ে দেবেন, দিলে ও আর এই ভ্যালু চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করে যদি সাবমিট দেয়, তখন এরর রেজ করবে। চেকসাম কি করে জিনিসটা বুঝছেন তো? চেকসাম হইলো একটা মেথডটা হলো কি, আপনি যখন ইউআরএল এ কোনো ভ্যালু পাঠান, তখন ওই ইউআরএল এর ভ্যালুটা ও ব্রাউজারের একটা জায়গায় সেভ করে রাখে, সিকিউরিটি একটা জায়গায় সেভ করে রাখে একটা চেকসাম ভ্যালু দিয়ে। তো যখনই আপনি চেঞ্জ করতেছেন হইলো ওর প্যারেন্ট ভ্যালু, কিন্তু চেকসাম ভ্যালু কিন্তু আপনি জানেন না। ও কিন্তু চেকসাম ভ্যালু দিয়ে আপনার ওই ভ্যালুটারে ইয়া করে রাখছে, এনকোড করে রাখছে। ও তখন আপনি যখন সাবমিট দিবেন, তখন ও মিলাবে দুইটার ভিতরে যে কোনো চেঞ্জেস আসছে কিনা। যখনই চেঞ্জ পাইব, তখনই আটকাইবে যে তুমি এটা চেঞ্জ করছো। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো। আর রেস্ট্রিক্টেড ক্যারেক্টার আছে, এটা ভালো একটা জিনিস। যদি কোনো ক্যারেক্টার আপনি অ্যালাউ করতে না চান, তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন। বাই ডিফল্ট এগুলো করে দিছে। আর যদি মনে করেন যে না, আপনি নিজে করে নেবেন, তাও করতে পারেন। এই যে ব্লক লিস্ট এই ক্যারেক্টারগুলো এখানে দিতে পারবে না, দিলেই আটকাবে। এই ক্যারেক্টারগুলো রেস্ট্রিক্ট করে রাখবে। ফাইনালি আছে কনফিগারেশন আমাদের দরকার নাই। হেল্প টেক্সট আছে, ঠিক আছে। হেল্প টেক্সট আবার দুই ধরনের আছে, ইনলাইন আর হলো সরাসরি। ইনলাইনে দিলে কি হয় দেখেন, দিস ইজ আওয়ার হেল্প টেক্সট, আমি এটা লিখলাম, লেখার পরে সেভ দিলাম।
এই যে ইনলাইনে দিলে এইভাবে আসতেছে। আর যদি আমি হেল্প টেক্সটে দেই তাহলেও একটা হোয়াট সাইন নিয়ে আসবে। যখন ইউজার ক্লিক করবে তখন হচ্ছে এই যে বুঝা গেল। এখন যেভাবে আপনি ইউজারের ফ্লেক্সিবিলিটি দিতে চান ওইভাবে নিয়ে আসবেন। লাস্ট হচ্ছে কমেন্টস। কমেন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবসময় অ্যাভয়েড করি। এই আইটেমটা কোন পারপাসে ইউজ করতেছেন অন্তত ওকে প্র্যাকটিস করবেন এক লাইন লিখে দেখার জন্য। অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন গুড। হ্যাঁ, ডকুমেন্টেশন কোন আইটেমে, কারণ আপনি কাজ করতেছেন আজকে, আপনার তো এই কোম্পানিতে 10 বছর নাও কাজ করতে পারে, আপনার এগেনস্টে অন্য জায়গায় অন্য কেউ আসতে পারে, তারা তো বুঝতে হবে যে এই আইটেমটা কি পারপাসে ইউজ হচ্ছে। তো এখানে একটু এক লাইন কমেন্টস রেখে দিতে পারেন, অথবা আরও একটা কাজ করতে পারেন। ধরেন অনেক সময় এখানে আপনার এক্সট্রা কিছু অ্যাড করছেন, আপনি চাইতেছেন যে ওই কোডটা আপাতত ইউজ করবেন না। ধরেন আপনি একটা কি বলে সার্ভার সাইড কন্ডিশন দিয়েছেন, ওখানে পিএলএসকেল ফাংশন বডি, পিএলএসকেল ফাংশন যদি আপনি অনেক কিছু লিখছেন, এখন ওই কোডটা আপাতত আপনার লাগবে না মনে করতেছেন, কিন্তু এটা ব্যাকআপ হিসেবে রেখে দিতে চাচ্ছেন, তখন এই কমেন্টসে রেখে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা অসুবিধা আছে। এখন অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে আমরা যাই করি এখানে ওগুলো কিন্তু সবই ও কী করে, ডাটাবেজে সেভ করে, এবং এই পেজটা রেন্ডারিংয়ের সময় আবার এগুলোও ডাটাবেজ থেকে কুইরি করে ইন্টারনালি নিয়ে আসে। অতএব আপনি যদি এটা একটু পারফরমেন্সটা অপটিমাইজ করতে চান তখন এখানে না রাখাটাই বেটার। এখানে অনলি কমেন্টসটাই রাখবেন, ব্যাকআপ রাখবেন না। কমেন্টস লেখেন বাট ওই কোড ব্যাকআপ আমি দেখাম, কোড যদি ব্যাকআপ রাখেন তাহলে কিন্তু ওটার জন্য ও কী করবে, ওই কোডটা নিয়ে আসার জন্য কুইরি করবে। কমেন্ট যদি অফ করে রাখেন তখন তো আর কুইরি করতে বিষয় নয়, বাট আমার লং টেক্সট থাকলে তো তখন কুইরি করতে দেখা গেলো এখানে লাগবে 10 মিলি সেকেন্ড, লং টেক্সট থাকলে লাগবে 40 মিলি সেকেন্ড। এটা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর যদি ইউজার কনকারেন্ট অনেক বেশি হয়ে থাকে। তো এই ছিল মূলত প্রপার্টিসগুলা, আমি একটা আইটেম দিয়ে দেখাইলাম। এখন আপনারা এই একটা টেক্সট আইটেম ক্রিয়েট করে কয়েকটা প্রপার্টিস একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, তার আগে হ্যাঁ একটু কোশ্চেন নিয়ে নেই, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারবেন। হ্যাঁ বলেন। এই যে এটা প্রত্যেকটা টেমপ্লেট আছে, বলছি না, পেজের টেমপ্লেট আছে, রিজনের টেমপ্লেট আছে, আইটেমের টেমপ্লেট আছে, প্রত্যেকটা টেমপ্লেট আলাদা আলাদা। এই টেমপ্লেটগুলো কোথায় থাকে আমরা দেখব সামনে, সমস্যা নেই। তার কারো কোনো কোশ্চেন না থাকলে আপনারা একটু দেখেন। হ্যাঁ কোনটা মামুন ভাই? হ্যাঁ ও আচ্ছা, একটু একটা জিনিস মামুন ভাইয়ের কোশ্চেন আমার মনে হয়েছে, আমি একটা জিনিস এখান থেকে বলছিলাম একটু পরে আসতে। এই যে মামুন ভাই যেটা বলছে যে এই যে আইটেমটা আসলে বড় হয়ে রয়েছে, এখন এটাকে আমি ছোটো করবো কিনা। হ্যাঁ ছোটো করতে পারবো। এখন কিভাবে করতে পারবো, তার আগে আমি আরেকটা আইটেম ক্রিয়েট করি। এই একটা আইটেম ক্রিয়েট করলাম। আচ্ছা এটা ওয়ানই থাকলো, হ্যাঁ ওয়ানই থাকলো। এখন পাশাপাশি দুইটা আইটেম আছে না, এখন এইটাতে আমি পাশাপাশি নিয়ে আসি, পাশাপাশি নিয়ে আসলাম না। এখন আমি চাইতেছি আমার প্রথম আইটেমের জায়গাটা একটু বাড়ায় দিতে, ঠিক আছে, এই আইটেমটা একটু ছোট রাখতে। তখন যেটা করব আমরা এখান থেকে এই যে কলাম আছে না, কলাম আমি 8 করে দিলাম। আসছে? ও সরি, আমি একটু ভুল করছি, কলাম না, ওটা হবে কলাম স্পেন্ড, আমি 8 করে দিলাম। 8 দিলে হচ্ছে জায়গা নিয়ে চলে গেছে একবারে। এই যে কলাম স্পেন্ড 8 করে দিলাম, তাহলে কি হয়েছে, এই আইটেমের জায়গাটা এখন কত আছে 4, আর ও অকুপাইড করছে কত 8, বড় করে ফেলছে। আবার যদি মনে করেন যে না এটা দরকার নাই, তাহলে এটার একটু ছোট করে দিই, আর ও কিন্তু দেখবেন অটোমেটিক্যালি ওই যে জায়গাটা বড় করে না। ফ্লোট আইটেমে আপনি বক্সের হাইট ছোট করতে পারবেন না, এক বাই ডিফল্ট পারবেন না। এখন আসেন আপনার সিএসএস লেভেল ভালো, তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। বাট আমি বলবো যদি আপনার মনে করেন যে না ফ্লোট আইটেমে জায়গা বেশি নিচ্ছে, আপনার পোষাবে না, তাহলে আপনি ফ্লোট ইউজ করেন, আপনি অপশনাল ইউজ করেন, ঠিক আছে। অপশনাল ইউজ করলে ছোট হবে না, অপশনাল ইউজ করলে হচ্ছে যেটা হবে, আমি ভিতরে ফ্লোট আইটেমটাও বাদ দিয়ে দিবেন লেভেলটা, এই যে এটা ইউজ করবেন, তখন বুঝা গেল, এটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার গ্যাপ কমানো যায়, ওগুলো কমানো যায়।
আর যদি এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন সিএসএস দিয়ে জায়গাটা ছোট করতে পারবেন, কিন্তু করলে একটা ঝামেলা আছে। আপনার যে এটা যে আইটেমের যে রেসপন্সিভনেস ওটাও কিন্তু এনশিওর করতে হবে, তখন কিন্তু ওই কাস্টমাইজ করলে রেসপন্সিভনেসটা থাকবে না। অর্থাৎ ডিপেন্ডস অন ইউ কি করবে। বুঝা গেল? আর কোনো কোশ্চেন আছে? এইখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। যেটা আমি বলছিলাম যে একটা আইটেম বড়, ঠিক আছে? হ্যাঁ। এখন এই আইটেমটার স্পেসটা কিন্তু ছোট। হ্যাঁ ছোট, আর এই আইটেমের স্পেসটা বড়। দেখা যাচ্ছে একটা দুইটা যদি আমি ডাটাবেজ আইটেমের ধরুন অ্যাড্রেসে আমার লেন্থটা বেশি, হ্যাঁ অ্যাড্রেসের লেন্থটা বেশি থাকে। অ্যাড্রেসের লেন্থ বেশি থাকে, যার ওটার জন্য জন্য দেখা যাচ্ছে যে আমি চাইতেছি যে আমি কত যখন ডাটাবেজের কন্টেন্টে যাই তখন ওই বিষয়টা বড় হয়ে আসে। হুম। আর আর যে যেগুলো আছে, যেমন আরো 5টা আমার আইটেম আছে, ওই 5টা হচ্ছে অ্যাডজাস্ট হয় না। তখন ওই কিভাবে অ্যাডজাস্ট করতে চাই? বুঝছি। অ্যাডজাস্ট আপনার করতে এবং ওই সেম ডাটাটা ওইখানে জানি। বুঝছি আপনার ঘটনা হচ্ছে এটা, আপনি উইজার্ড দিয়ে ফর্ম বানাইছেন, হ্যাঁ যদি আমি ভুল না করে থাকি, উইজার্ড দিয়ে ফর্ম বানাইছেন না? একেবারে সরাসরি ডাটাবেজের থেকে নিয়ে ফর্মটা বানাইছেন, ওকে? তাতে কোনো সমস্যা নাই। এখন যেটা হয়েছে, আপনি যখন উইজার্ড দিয়ে ফর্ম বানাইছেন না, অ্যাপেক্স এখানে সেই একটা কাজ করছে। কি করছে? আপনাদেরকে আমি বলছি না, UI ডিফল্ট, UI ডিফল্ট, ঠিক আছে? ডিফল্ট UI টেকনোলজি আমরা অ্যাপ্লাই করতে আপনি যখন ইউজার থেকে ফর্ম বানাবেন, আপনি কি দিচ্ছেন? অ্যাড্রেস, আপনার লেন্থ ইয়ে হচ্ছে কি অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসের লেন্থ দিচ্ছেন কত? 250। যখনই ও বড় লেন্থ পাবে তখন এই আইটেম দ্বারা ও মিলে মিলে কি বানাবে? দেখেন আমার সাথে মিলে নিই, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া করে ফেলে, ওটা টেক্সট থাকে না, যদি আমি ভুল করে না থাকি। টেক্সট এরিয়া করছে না, তো টেক্সট এরিয়া আবার কি আছে? কলাম সাইজ আছে। এখন দেখেন আপনার ওখানে সাইজ অনুযায়ী নিজে নিজে ডেটা করে পাস করে নিতে হয়, তো বা আরো বেশিও নিতে পারে। তখন আপনি এটা করতে পারেন, 3 করে নিতে পারেন কলাম আর রো, ঠিক আছে? রো কয় কলাম নিচ্ছে, কয় রো, এটা আপনি কমায় নিতে পারেন। যদি আপনার উপর নিচে কমানোর দরকার লাগে তাহলে রোয়ের সংখ্যা কমাবেন, আর যদি এই সামনে ডানের কমানোর দরকার লাগে তখন কলাম কমাবেন। তারপরে না পোষাইলে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন, টেক্সট এরিয়া থেকে এটাকে টেক্সট করে দিবেন, টেক্সট আইটেম করে দিবেন। যদি মনে করেন যে না আমার টেক্সট এরিয়া দিতে অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, আমার একটা টেক্সট আইটেমই হবে, তখন টেক্সট এরিয়া থেকে টেক্সট করে দিবেন, আর কিছু করার নেই। আর যদি উইজার ফর্ম বানান তাহলে এইভাবে ও নিবে। যখনই ডাটাবেজের লেন্থ বড় পাবে তখনই ও ওই UI ডিফল্টের মতো এটা করে দিচ্ছে। হ্যাঁ টেক্সট এরিয়া। আর কোনো কোশ্চেন? তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন 5 মিনিট। আমি ভিডিওটা ক্লোজ করে দিই। হ্যাঁ অবশ্যই। বিষয় হচ্ছে আমি হ্যাঁ গতকালকে রাতে হ্যাঁ